সো আমি একটা স্ক্রিপ্টের জন্য আমি ডেথ থ্রেট খাইছিলাম। খাওয়ার পর আমাকে ফোন দিয়ে ওই লোকের কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। উনি এত সুন্দর করে থ্রেট করছে। যার টাকা আছে তার রুচি নাই, যার রুচি আছে তার টাকা নাই। সো ওদের জিনিসটা হচ্ছে ওদের আমাদের মতো ৭১-এর ব্যাগেজটা নাই। রাইট। ৭১-এর প্রতি ওদের ইমোশনটাও থাকে। আচ্ছা আচ্ছা। হাবিব ভাইরে যে তুমি একটা কথা বলবা বস এটা কাউরে বলেন না, বাস তুমি দেখবা যে এইটা হচ্ছে বিবিসি হাবিব ভাই। হাবিব ভাই সবাইকে বলে দেয়। এবং ওইটা আমি দেখলাম যে কোনো সুপারস্টার কাজ নাই, কিছু নাই, কিন্তু ওইটা গ্রামাঞ্চলে ভয়াবহ লেভেলের পপুলার হয়ে গেল। এখন যে আরশ খান বেসিক্যালি চার্জার ভাই ওই ক্যারেক্টার দিয়ে আমার হাত দিয়ে আল্লাহর রহমতে ফ্লপ আসে নাই। তো এইটার কারণে আর ইন্ডাস্ট্রি আসলে হিট দেখে, তুমি কত ভালো কাজ করলা না করলা দে ডাজন্ট কেয়ার। ওরা দেখে যে তুমি হিট দিতে পারতেছো, সো হিট দিলে তোমার রেমুনারেশনও বাড়তে থাকে। সো আলটিমেটলি এটা বাড়তে বাড়তে একটা সময় গেল যে আমি সবার চেয়ে বেশি টাকা নেওয়া শুরু করলাম। আল্লাহর রহমতে একটা উপরের প্যানেলটা হচ্ছে ১৯৭১, যে স্যার বাসায় আছেন, বুদ্ধিজীবী হতো ১৪ আগস্ট। আরেকটা হচ্ছে ইতে ভেতরে কি কোনো ছাত্র আছে, নিচের প্যানেলটা ২৪। রবীন্দ্রনাথ নিজের বই নিজে অনুবাদ করে নোবেল নিয়ে আসছে। এটাও সত্যি, কন্টেন্ট ক্রিয়েটররা এই পরিমাণ স্ট্যান্ডবাজি করে যেটা আসলে দৃষ্টিকটু হয়। বাংলা টিভি এফোর্টটাই দেয় না মেলাটাকে যে আসলে সুন্দর করে অর্গানাইজ করা যায়, মেলাটার যে একটা সুন্দর ডিজাইন হইতে পারে, প্রত্যেকটা দোকানের মাঝখানে যে একটা স্পেস হইতে পারে, মানুষ হাইটা হাইটা ক্লান্ত হয়ে যায়। আরে ভাই তুই প্রত্যেকটা ২টা স্টল গায়ে গায়ে লাগাইতেই হবে, এই ফর্মুলা কে দিছে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মামুন পডকাস্ট উইথ স্টুডিও 89। আজকে আমাদের সাথে আছেন গেস্ট হিসেবে সিদ্দিক আহমেদ, নোভেলিস্ট, ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার। সিদ্দিক আমার বন্ধু, আমাদের ছোটবেলার অনেক সময় একসাথে কাটছে। সিদ্দিক এখন লেখালেখির জগতে। সিদ্দিক কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি ভালো, আমরা একসাথেই আসছি। যাই হোক, আচ্ছা তোমার কাছে প্রথম যেটা প্রশ্ন, কিভাবে আসলে শুরু হলো এই লেখালেখির জগৎটা? আমার কাছে মনে হয় যে লেখালেখিটা আসলে শুরু হয় নিজের পড়াশোনা দিয়ে। যে তোমার মনে আছে ছেলেবেলায় আমরা বই এক্সচেঞ্জ করতাম। তো আমি এখনো একটা বই পাই তোমার কাছে। উল্টাটা মনে হয়। না, আমার একটা বইয়ের নাম এখনো মনে আছে, আনিসুল হকের একটা বই তুমি ফেরত দাওনি। হ্যাঁ হ্যাঁ, গাধা সমগ্র। গাধা সমগ্র আমার নাম মনে আছে, গাধা সমগ্র। হ্যাঁ হ্যাঁ, গাধা সমগ্র ইমনের বাসায় আছে, ওটা আয়না দিবনে। তো যেটা হচ্ছে যে আমি পড়তে পড়তে একটা সময় যখন মনে হয় যে আসলে যে ধরনের গল্প লিখতে চাই এ ধরনের গল্প পড়ার মতো আর কিছু পাচ্ছি না। আচ্ছা, সো এই অপ্রাপ্তি থেকেই আসলে লেখালেখিটা শুরু হয়। ছোটবেলায় আমি লেখালেখি করতাম। তো আম্মা কিছুদিন আগে আম্মা একটা ডায়েরি বের করে দেখাইছেন যে আমি প্রায় ৬ বছর ৭ বছর বয়সে আমি নভেল লেখা শুরু করছি, তাও সায়েন্স ফিকশন। তো আমার মনে নাই। কিন্তু আমি ওইটা দেখে আমি একটু অবাক হইছি যে আচ্ছা আমি লেখা শুরু করছি। কবিতা লেখা আছে কিছু। তো ওখান থেকে আসলে লেখালেখি শুরু বলতে ওইটাই। আর লেখক হওয়ার যাত্রাটা একটু আলাদা। ওইটা হচ্ছে লেখালেখি করতাম, পত্রিকায় কিছু লেখাপত্র ছাপা হয়েছিল। কিন্তু লেখক হব এই চিন্তাটা তখনো মাথায় আসেনি। তো সেটার যেটা হলো যে তন্ময় ভাইয়ের সাথে আমি একটা গ্রাফিক নভেলে কাজ করি, ওটার স্ক্রিপ্ট করছিলাম। ইন দ্য মিন টাইম আমি একটা নভেলের মতো একটা ছোট্ট জিনিস লিখছিলাম। আমার ১ম বই আ ছায়ামানবের হচ্ছে একটা ছোট্ট ভার্সন লিখছিলাম। তো ওইটা তন্ময় ভাই হচ্ছে একটা স্কলারশিপে আমেরিকা যাবে, কার্টুনিস্ট তন্ময়। সো উনি হচ্ছে আমেরিকা যাবে। উনি বললেন যে, "ভাই আমি যাওয়ার আগে আপনার বইটা ছাপানোর একটা ব্যবস্থা করি।" তো উনি অনেককে নক দিছিলেন। আমার মনে আছে অনিক খানকে নক দিছিলেন, ১ম আলোর শিমু নাসিরকে নক দিছিলেন। কেউই রেসপন্স করে না, বলছে, "আপনি বাদ দেন ভাই, আমরা চলেন বসের কাছে যাই।" আমি তখনও জানি না বস কে। আচ্ছা বসের কাছে গেছি। বসকে যাওয়ার পর আমি ১ম এ ঢুকেই থমকাইছি। আহসান হাবিবের কাছে নিয়ে গেছে। হুমায়ূন আহমেদের ছোট ভাই যিনি। উন্মাদের, আমরা গেছি উন্মাদের অফিসে। তো যাওয়ার পরে হাবিব ভাই আমাকে তাকায় আছে, তাকায় দেখে বলছে যে আমি হচ্ছে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পর তমাল ভাইকে জিজ্ঞেস করছে যে, "ওর দাড়ি এত বড়, বড়, ও কি জঙ্গি-টঙ্গি করে নাকি?" হাবিব ভাই এরকম মজা নেয় আরকি প্রচুর। তো তারপর হচ্ছে তমাল ভাই বলছে যে, "আপনি দেখে জিজ্ঞেস করেন।" তারপর হচ্ছে ই হইছে। তো হাবিব ভাইকে তমাল ভাই বলছে যে, "ভাই আপনি এটা পড়েন, আমি পড়ছি আমার ভাল লাগছে।" হাবিব ভাই বলছে যে, "হ্যাঁ, হ্যাঁ, আমি অবশ্যই পড়ব, অবশ্যই পড়ব।" তো আমি বিশ্বাস করি না যে হাবিব ভাই আমার লেখা কেন পড়বে? আমি কেউ না, আমি নোবডি। তারপর মনে আছে উন্মাদের ৪০ বছর পূর্তির একটা প্রোগ্রাম ছিল। পরের দিন অথবা তার পরের দিন। তো আমি গেছি, যাওয়ার পর এই যে মেহেদী ভাই ঢাকা কমিক্সের, উনি দেখে বলছে যে, "আপনি বসকে কোনো নভেল দিছেন?" আমি বলছি, "জি।" তো বলছে যে, "বস তো আপনার খুব প্রশংসা করতেছে।" এরপর দেখি যে যারা বেরোচ্ছে সবাই কি হচ্ছে একই কথা বলতেছে। কিছুক্ষণ পর হাবিব ভাই বের হইছে, "এই আমি তোমার বই পড়ছি। আমি তো এতদূর আসছি, আমার মনে হয় ভিলেন অমুক।" আমি বলছি, "বস পড়েন।" কারণ ভিলেন ওইটা ছিল না। তো হাবিব ভাই ওটা পড়ে টরার পর হাবিব ভাই হচ্ছে আমাকে ফোন দিছে আ তার ২ দিন পরে মনে হয়। দেওয়ার পর আমাকে বললেন যে, "সিদ্দিক আমার খুব ভাল লাগছে।
হচ্ছে তুমি এটা ছাপানোর ব্যবস্থা করো। তো আমি মনে, মনে বলি যে, "বস আমি কোত্থেকে ছাপাবো? তমাল ভাই আপনার কাছে নিয়ে গেছে ছাপানোর জন্য।" আমি কিছু বলি নাই। এরপর হচ্ছে বসের কাছে অনেকদিন যায় না। হঠাৎ করে তমাল ভাই আমেরিকা থেকে কল দিছে। "এই বস আপনারে খোঁজে। আপনি যান না কেন?" তো আমি বলছি, "বসের কাছে তো আমার নাম্বার আছে।" বলছে, "বসের নাম্বার হারাই-টারাই ফেলছে। সেভ করে নাই মনে হয়। আপনি যান।" তো আমি তখনও যাই নাই। আমি বসরে যেয়ে আমি কি বলব? আমার কি বলার কি আছে? তারপর হাবিব ভাই হচ্ছে হঠাৎ করে নিজেই উনি মনে হয় নাম্বার আবার তমাল ভাইয়ের কাছ থেকে নিজে কল দেয়। "সিদ্দিক তুমি কই?" আমি বাসায় বস। "তুমি ১ ঘন্টার ভিতরে অফিসে আসো।" আচ্ছা ঠিক আছে। তো আমি গেছি। যাওয়ার পর দেখি যে একটা সামনে একজন ভদ্রলোক বসা টেবিলের এই পাশে। আর বসে বস বসে। বস বলল যে, উনি পরিচিত হও। উনি হচ্ছে প্রকাশক। উনি তোমার বইটা ছাপবে। আচ্ছা। না আমি থতমত খেয়ে গেছি। মানে এরকম ১ম এনকাউন্টার এ যে তারপর তো আল্টিমেটলি বই ছাপা হলো। বসের বই ছাপা হলো। ওটা নতুন প্রকাশনী ছিল। আলোঘর হুম। নাম ছিল। সো ওদের বসের বই, আমার বই একসাথে একই দিনে বের হইলো আরকি। ওই প্রকাশনীতে। এবং মানে ওইটার এক্সপেরিয়েন্স মানে মেলায় ১ম গেলাম, যে অটোগ্রাফ দিলাম। সো এই জিনিসগুলোর এক্সপেরিয়েন্স অন্যরকম। আমি তখন পর্যন্ত এই জিনিসগুলা করি নাই। তারপর আমি তখন ঢাকা ভার্সিটিতে আ এমবিএ করতেছি। সো আমার বন্ধু-বান্ধবরা সবাই গেল। ওরা অটোগ্রাফ নিল, ওরা বই কিনল। তো ওই জিনিসটা এক্সপেরিয়েন্স অন্যরকম ছিল। এইভাবেই আসলে আস্তে, আস্তে তার আগে তার পরপর হচ্ছে আমি উন্মাদে লেখালেখি শুরু করি। উন্মাদে বেশ রেগুলার আমি অনেকদিন লিখছি। আচ্ছা। এরপর আসলে আর ছায়ামানবের পর আসলে আমাকে আর ফিরে তাকাইতে হয় না। আমাকে আসলে এটা কত সালে আমার ছিল হচ্ছে সিদ্দিক? এইটা প্রবাবলি আ ২০১৪-১৫ এরকম টাইমে। ১৪-১৫ র দিকে। ১৪-১৫ এরকম টাইমে। আচ্ছা। এখন পর্যন্ত কয়টা বই লেখা হইছে তোমার? গোনা তো হয় নাই সম্ভবত ৮ টা ৯ টা এরকম। এরকম। হুম। এর ভিতর সবচেয়ে প্রিয় বই কোনগুলো? সবগুলোই প্রিয় আমরা জানি। হ্যাঁ, মানে বা যে হাতের ৫ টা আঙ্গুল কোনটা কাটলে কম ব্যথা লাগবে এটা বলা টাফ। আচ্ছা, তারপরেও ওইভাবে যদি বলা হয় আমি লিখে সবচেয়ে আনন্দ পেয়েছি, ওই বইটা অত পপুলার না। কিন্তু যারা পড়েছে তারা খুব হাইলি র‍্যাংক করছে। ওটার নাম হচ্ছে পিপীলিকার ডানা। আর সবচেয়ে পপুলার বইয়ের নাম হচ্ছে ধনুর্ধর। এটা ধনুর্ধর কিসের সবচেয়ে উপর পপুলার। লিখছিলা? ধনুর্ধর হচ্ছে আ নেপাল রাজবংশ থেকে একজন হচ্ছে গেছিল, মায়ানমারে শিফট করছিল। সো এই ভদ্রলোক হচ্ছে ১ম যে মায়ানমার রাজবংশ প্রতিষ্ঠা করে। সো এই জার্নিটার গল্প এটা না। কিন্তু যখন তারা নেপালে ছিল বা হচ্ছে ওই সময় বলা হতো হচ্ছে কোশল। হুম, সো কোশলের রাজবংশের হচ্ছে ওই সময়ের একটা আ পলিটিক্যাল আম জার্নি প্লাস একটু অ্যাডভেঞ্চার, অ্যাকশন অ্যাডভেঞ্চার মিলাই লেখা। আচ্ছা। তো এটা পুরাপুরি ঐতিহাসিক বলা যায় না, আবার ঐতিহাসিকও বলা যায়। মানে আমি আমার কল্পনা মিশাইছি যতটুকু পারা যায়। সিদ্দিক এরপরে যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে মানে যদি ছোটবেলা সম্পর্কে একটু বলো তোমার। আচ্ছা, আমার ছোটবেলা মেক্সিমাম টাইম কাটছে হচ্ছে কুষ্টিয়াতে আর খুলনায়। আচ্ছা। কারণ খুলনা আমার নিজের বাড়ি আর কুষ্টিয়াতে আব্বুর চাকরির কারণে থাকা হতো। আঙ্কেল কি করতেন? আব্বু কৃষি অফিসার ছিলেন। আচ্ছা, সো উনি এগ্রিকালচার ডিপার্টমেন্টে ছিলেন এবং আম তো আমার আব্বু আবার মুক্তিযোদ্ধা তুমি তো জানো। হুম, সো আব্বুর কাছে ওই যে লেখালেখি রাইটার হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে আব্বু বলা যায়। আব্বু প্রচুর বই পড়তেন প্লাস আব্বু আমাকে রাতের বেলা শুয়ে মুক্তিযুদ্ধের গল্প শোনাইতেন। আচ্ছা, সো ওই বা ইতিহাসের গল্প শোনাইছেন মোগল আমল। এরকম আম্মাও আমাকে মোগল আমলের গল্প শোনাইতেন। সো ওখান থেকে রাইটার হওয়ার হচ্ছে থেকে। আর ছেলেবেলা যেটা হচ্ছে আমার ছেলেবেলা কাটছে আইলচারা বলে একটা গ্রামে। কুষ্টিয়ায় আইলচারা বলে একটা গ্রাম আচ্ছা। আছে। সো আমি খুব লাকি যে আমি গ্রামে সময় কাটাইতে পারছি আমার লাইফের একটা বড় অংশ। ক্লাস 6 পর্যন্ত আমি আলচারাতে। তারপর আচ্ছা। হচ্ছে আলচারার গ্রামটা হচ্ছে কেমন? গ্রাম ঠিক তারপরেই পোড়াদা মফস্বল শহর। পোড়াদা স্টেশনের নাম তো নিশ্চয়ই হুম, শুনছেন। হুম। সো ওইটা ঠিক গ্রামও বলা যায় না, আবার গ্রামের ফুল ফ্লেভার আছে, আবার মফস্বল শহরও আছে। সো এইটার খুব অদ্ভুত একটা কম্বিনেশন ছিল। যেমন আমি পড়াশোনা করতাম হচ্ছে অনন্য প্রি ক্যাডেট বলে একটা পোড়াদার একটা জায়গায়। সো ওইখানে এরকম আমার পুরা জার্নির রাস্তাটা আমার এখনো মনে আছে। আমি ওটা নিয়ে কোনো একদিন লিখব। আচ্ছা। ওটা অনেক দূর হেঁটে যাওয়া লাগতো স্কুলে। হুম, সো ওইটা খুবই ওর মাঝখানে একজন কুষ্টিয়ার একজন শহীদের কবর পড়তো। তারপর হচ্ছে আমরা ঈদের দিন একটা জায়গায় গোসল করতে যাইতাম। একটা বড় দিঘি ছিল। আমরা শুনছিলাম যে ওই দিঘির ভিতরে ২ টা জিনকে আটকায় রাখা আছে। তো এরকম অদ্ভুত, অদ্ভুত গল্প শুনছি। আমার ছেলেবেলা ওই কারণে খুবই বিউটিফুল কাটছে। তারপর হচ্ছে আ আমি শিফট হয়ে যাচ্ছি কুষ্টিয়াতে। কুষ্টিয়া জেলা স্কুলে ভর্তি হলাম যখন আব্বুরও প্রমোশন হলো। আব্বু চলে আসলেন কুষ্টিয়াতে। সো কুষ্টিয়াতে আমি ক্লাস 8 থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি। তারপর হচ্ছে আমি চলে আসছি হচ্ছে খুলনাতে। খুলনাতে সুন্দরবন কলেজে ভর্তি হলাম যেখানে তুমি তো সিটিতে ছিলা। হুম, সো তোমাদের সাথে আমাদের খেলার মাঠে পরিচয় সেন্ট হুম, জোসেফে। হুম, হুম। সো তো এই থেকে। কিন্তু অন্য অনেকের সাথে কিন্তু আমার অনেক আগে। কারণ আমার মাঝে হচ্ছে কিছুদিন আমরা খুলনায়ও পড়াশোনা করছি। সো খুলনায় আসা যাওয়া হইতো। সো আমার কাজিনরা জেলা স্কুলে ছিল। ওখানে খেলাধুলা করতাম।
তো আমার খুলনার ম্যাক্সিমাম বন্ধু-বান্ধব খুলনায় হচ্ছে খেলার মাঠ থেকে। আচ্ছা, আচ্ছা। এরপরে যে বিষয়টা জানতে চাই, আমরা হুম। স্ক্রিপ্ট রাইটিং এ কিভাবে আসলাম? এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে আম আ আমি যখন গ্র্যাজুয়েশন প্রায় কমপ্লিট করে ফেলতেছি, সম্ভবত অনার্স 3rd ইয়ারে এরকম জায়গায় হচ্ছে 3rd ইয়ারেই, হ্যাঁ। 3rd ইয়ারে হচ্ছে আমরা একটা ওয়ার্কশপ করি, ডেইলি স্টার সেলিব্রেটিং লাইফ বলে। সো ওখানেও একটা ডিরেক্টোরিয়াল ওয়ার্কশপ হচ্ছিল। ওইখানে থাকা অবস্থায় আমি বসুন্ধরায় থাকতাম আর ওখান থেকে এসে হচ্ছে ক্লাস করতাম হচ্ছে এইতে ডেইলি স্টারে। তো ওই বসুন্ধরায় যাদের সাথে থাকতাম ওরা আবার ওই যে আমাদের একটা কমন ফ্রেন্ড আছে সুজন। হুম, সুজন আমি একসাথে হুম। থাকতাম। তো সুজনের আবার সুজন নর্থ সাউথে পড়তো। নর্থ সাউথের ওর কিছু ছোট ভাই ব্রাদার ছিল যারা আবার ফিল্ম মেকিং করতে চায়। ওই তো তাহমিদ ছিল, অপু ছিল। সো এরা আম হচ্ছে একদিন অ্যাপ্রোচ করল যে, "ভাই আমরা একটা শর্ট ফিল্ম বানাইতে চাই। তো আপনি স্ক্রিপ্ট করেন।" তা আমি বললাম, "আমি তো ছোট গল্প লিখতে পারি না। বা আমি কোনো ট্রাইও করি নাই। সো আমি একটা বলছে, "ভাই তাহলে নাটক বানাই।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে নাটকের স্ক্রিপ্ট আমি করে দেব।" তো একটা ১ম এ লিখলাম। তো লেখার পর যেটা হইলো যে ওরা মোটামুটি হচ্ছে বলল যে, "ভাই আমরা এটা ইনভেস্ট করে আমরা নাটক বানাই ফেলি।" তো পরে আ ওইটা হচ্ছে 'ফাস্ট ফরওয়ার্ড' নামে একটা নাটক। ওইটা আমার ১ম লেখা নাটক। আচ্ছা, এবং ওইটা হচ্ছে মাছরাঙা টিভিতে গেছিল এবং ওইটা ওই সময় বেশ জনপ্রিয়তা অর্জন করছিল। তখনও আমি জনপ্রিয়তা কি জিনিস আমার ওই বোঝার মতো সেন্সও হয় নাই। আচ্ছা। তারপর আবার অনেকদিন গ্যাপ। গ্যাপ দেওয়ার পর তারপর যেটা হলো যে আম একটা এনজিওতে ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার এইড এর কিছু ডকুমেন্টারি বানাতে হবে। সো ওটা ডিরেকশন প্লাস স্ক্রিপ্ট রাইটিং এর হচ্ছে ততদিনে আমাদের ওই যে রিলিজ সেলিব্রেটিং লাইফ এর ওয়ার্কশপটা শেষ হয়ে গেছে। আচ্ছা। সো ওইখানে আমরা হচ্ছে প্রায় ৮ টা না ৯ টা জনের ডকুমেন্টারি বানাইছিলাম। ওটার স্ক্রিপ্ট এবং ডিরেকশন আমার আর সুব্রত দার ছিল। স্ক্রিপ্ট মেইনলি আমার ছিল, ডিরেকশন আমি আর সুব্রত দা মিলে করছিলাম। সুব্রত দা হচ্ছে খুলনা ভার্সিটির খুলনারই ছেলে। আচ্ছা। তো ওখান থেকে করার পর তারপর যখন ওই যে ঢাকায় আবার আমার 2nd ফেজ শুরু হলো। যখন ওই যে হাবিব ভাইদের সাথে পরিচয়-টরিচয় হলো। তখন আসলে আমি দেখলাম যে হুট করে আমি স্ক্রিপ্টের অনেকগুলো অফার পাচ্ছি। কিন্তু হুম। আমার সবসময় বেছে কাজ করার প্রতি আগ্রহ ছিল। যে আম এর কাজ করব না, ওর কাজ করব না এরকমই ছিল। ইন দ্যা মিন টাইম অনম বিশ্বাস যিনি ওই যে 'দেবীর' ডিরেক্টর, উম আ উনি তো খুবই জনপ্রিয়ত নির্মাতা এখন। তখনও উনি 'দেবী' বানান নাই। 'দেবী' প্রি-প্রোডাকশন করছেন এরকম টাইমে। আমাকে কার্টুনিস্ট রাজীব ভাই বলে একজন উন্মাদেরই আমার এক ভাই। উনি নিয়ে গেলেন হচ্ছে কারণ উনি হচ্ছে 'দেবীর' পোস্টারটা আঁকতেছিলেন। সো উনি নিয়ে গেলেন অনম ভাইয়ের কাছে। অনম ভাইয়ের সাথে কথাবার্তা বললাম। বলাটার পর অনম ভাই বললেন যে হচ্ছে, "সিদ্দিক আমাদের একটা ইউনিসেফ এর প্রজেক্ট আছে। একটা ওয়ার্কশপ করাবে। সো তুমি ওইটা অ্যাটেন্ড করো।" আমি বলছি, "ওকে।" তো আমি অ্যাটেন্ড করতে গেলাম। ওটা পিএসআই বলে হচ্ছে আমেরিকা থেকে একটা লোক আসছিল। উনার নাম ছিল শন সাউদি। সো উনি আমাদের ১ম করালেন। একটা ওয়ার্কশপ করান। ওয়ার্কশপ হচ্ছে হাউ টু রাইট এন্টারটেইনমেন্ট এডুকেশন। আমরা হুমায়ূন আহমেদ নাটক দেখছিলাম না 'সবুজ ছাতা', হুম। মনে আছে? হুম, হুম, যে হুম। স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞানও দেয় প্লাস ওটার সাথে এন্টারটেইনমেন্ট ও আছে। আমরা হ্যাঁ। দেখে হাসতাম। হুম। এরকম একটা নাটক লেখার। ওই নাটকটার নাম আমরা দিছিলাম হচ্ছে 'ইচ্ছে ডানা'। আচ্ছা। তো ওখানে অনেক রাইটার ছিল। তো আমি আর অনুপ দাকে আমাকে দায়িত্ব দেওয়া হইলো যে এই নাটকটা লেখার। ওটা ৭৮ পর্বের নাটক ছিল। অনেক বড় নাটক। অনেক বড় নাটক ছিল হুম। এবং ওটা হচ্ছে প্রতি বছর ১৩ টা করে এপিসোড যাইত। একটা আচ্ছা। সিজন হিসেবে। হুম। ওইটা লেখা শুরু করলাম। এবং ওইটা আমি দেখলাম যে কোনো সুপারস্টার কাস্ট নাই, কিছু নাই। কিন্তু ওইটা গ্রামাঞ্চলে ভয়াবহ লেভেলের পপুলার হয়ে গেল। এখন যে আরশ হুম, খান হুম। বেসিক্যালি চার্জার ভাই ওই ক্যারেক্টার দিয়ে উঠছে। ও! সো আচ্ছা। আরশ হচ্ছে ওই ক্যারেক্টার দিয়ে আরশ এখনো আমাকে দেখা হলে বলে যে, "ভাই থ্যাংক ইউ আপনি আমার জন্য এরকম একটা ক্যারেক্টার লিখছেন।" আরশ ওয়াজ সো গ্রেটফুল টু মি। মানে মানুষ বড় হয়ে গেলে তো ভুলে যায়। কিন্তু হুম। আরশ সবসময় এটা আমাকে অ্যাম এই রেসপেক্টটা আজীবন দিছে। এবং এখনো দেখা হলে ও বরদা বলে এসে জড়ায় ধরে। আচ্ছা। সো মানে ওইটা না করলেও পারে। কিন্তু হুম। ও ও এইটার করার কারণে ও আসলে বড় হবে। আমার কাছে মনে হয় যে মানুষ রুট ভুলে না। যারা রাইট। রুট ভুলে না তারা আসলে বড় হয়। সো ওইটা লিখতেই দেখলাম যে আমি অনেক জায়গা থেকে অফার পাচ্ছি। সো এরকমই হতে। তারপর হচ্ছে চরকিতে আমি জাগো ভাইয়ের একটা অ্যান্থোলজি ওইটা লিখলাম এবং ওইটা আমাকে আ অনেকগুলা অ্যাওয়ার্ড নমিনেশন এনে দিছিল। আমি মনে হয় ওই বছর ৫ টা হচ্ছে মেইল ১ম আলো নমিনেশন পেয়েছিলাম। আচ্ছা। সর্বোচ্চ মনে হয় আসলে। যাক ইফ আই এম গ্রেট। নট রং। সো জাগো ভাই হলো, তারপর রাহান রাফি হচ্ছে আমাকে অ্যাপ্রোচ করলো। সম্ভবত রেদ অন রনির জন্যে আমি হচ্ছে অনির্বাণের স্ক্রিপ্ট করছিলাম। ১ম এ ২০১৭ সালে আমি হচ্ছে নেভির অনির্বাণের হচ্ছে অনম ভাইয়ের সাথে একটাই করলাম। ওটার কো-ডিরেক্টরও আমি ছিলাম। অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলাম। সো ওইটা হচ্ছে স্ক্রিপ্ট প্লাস আমার ছিল। ওখান থেকে রনি ভাইয়ের ওখানে গেছিলাম। ওই ইচ্ছে ডানা হচ্ছে রনি ভাইয়ের হাউস বানাচ্ছিল তখন। আচ্ছা। তো রনি ভাই আমার স্ক্রিপ্ট দেখে আমাকে ডাকছিলেন যে, "ভাই আমি একটা এরকম অফার পাইছি।
আপনি আমার সাথে এসে কাজ করেন। যেয়ে দেখি যে অনির্বাণ লিখতে ডাকছে। আমি বলছি, "ভাই আমি ২০১৭ লিখছি।" বলছে, "দেখেন আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে এটার জন্য আপনি পারফেক্ট।" তো রনি ভাইয়ের কাছে গেলাম। রনি ভাই রেদন রনি আরকি। রনি ভাইয়ের কাছে রনি ভাই হচ্ছে আমাকে হচ্ছে আমরা ওইটা লিখতে, লিখতেই আ তখন হচ্ছে দীপঙ্কর দীপন হচ্ছে উনার একটা ফিল্মের জন্যে ফিল্মের জন্য না, একটা সিরিজের জন্য একটা অ্যাপ্রোচ করলেন। তো সিরিজে লিখতে, লিখতেই উনি হচ্ছে আ আরেকটা সিনেমার জন্য আমাকে অ্যাপ্রোচ করলেন। আমরা ২ টাই হচ্ছে এরকমই করতাম। আল্টিমেটলি ২ টার একটাও হয় নাই। কিন্তু উনি আমার একটা গল্প থেকে একটা শর্ট ফিল্ম বানিয়েছিলেন। 'ছায়ার সওদা' বলে একটা গল্প। উনি 'ছায়া' বলে একটা শর্ট ফিল্ম বানিয়েছিলেন। সো উনার জন্য ওই স্ক্রিপ্টটা করলাম। তারপর ওখান থেকে আমি নিজের জন্য লেখা শুরু করলাম। প্লাস কারাগারে ইনভলভ হলাম। 'শাওকিদের' ফার্স্ট সিজন আছে আমি আর মাসুম মিলে লিখলাম। পরে মাসুম ওইটা পুরাটা শেষ করছে। তারপর হচ্ছে রায়হান রাফি হচ্ছে আমাকে ডাকলো। রায়হান রাফির জন্য 'খাঁচার ভিতর অচিন পাখি', 'টান', ৭ নম্বর ফ্লোর লিখলাম। তো এইটা লিখতে, লিখতে দেখলাম যে আমাকে মোটামুটি লোকজন ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ রাইটার বেশ দাম দেয়া শুরু করছে। প্লাস আম আল্লাহর রহমত কিনা জানি না যে প্রত্যেকটা জিনিসই ওয়ার্ক করা শুরু করছে এবং প্রত্যেকটা হিট। আমার হাত দিয়ে আল্লাহর রহমতে ফ্লপ আসে নাই। আচ্ছা। তো এইটার কারণে আর ইন্ডাস্ট্রি আসলে হিট দেখে। তুমি কত ভালো কাজ করলা, হুম, না করলা they doesn't care. ওরা দেখে যে তুমি হিট দিতে পারতেছো কিনা। সো হিট দিলে তোমার রেমুনারেশন ও বাড়তে থাকে। সো আল্টিমেটলি এটা বাড়তে, বাড়তে একটা সময় গেল যে আমি সবার চেয়ে বেশি টাকা নেয়া শুরু করলাম। আচ্ছা। আল্লাহর রহমতে এখনো সেটা বজায় আছে। যাক। সো তারপর হচ্ছে রাজ ভাইয়ের ওখানে গেলাম। রাজ ভাইয়ের ওখানে 'ওমর' নামে একটা সিনেমা লিখলাম। সো তো 'ওমর' আ অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার আমি অসম্ভব সম্মান পাইলাম। আচ্ছা। সো আমি দেখলাম যে স্ক্রিপ্ট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এই হচ্ছে। তারপর হচ্ছে আরো কয়েক জায়গায় এরকম স্ক্রিপ্ট রাইটার লিখতে, লিখতে তারপর দেখলাম সিনেমা হচ্ছে 'বরবাদ' তো গেল হুম, ঈদের। তো আচ্ছা। 'বরবাদের' কথা আলাদা করে কিছু বলতেছি না। সো হুম, 'বরবাদ' বাদ। তারপর হচ্ছে আ একটা আপকামিং সিনেমা আছে যেটা হচ্ছে 'হাওয়া' ডিরেক্টর মিসবাহ রহমান সুমন। আচ্ছা। এইটা 'বরবাদেরও' আগে লেখা। হুম, আমি সুমন ভাই, ধীমান আর জাহিন আমরা ৪ জন মিলে ওইটা ডেভেলপ করছিলাম। সো ওইটার স্ক্রিপ্ট করছি। সো আম আমার সবচেয়ে ভালো লাগে যে আমি 'বরবাদের' মতো ম্যাসিভ কমার্শিয়াল সিনেমা যেমন লিখছি, হুম, একই টাইমে মেজবাহুর রহমান সুমন ভাইয়ের মতো এরকম ক্রিয়েটিভ আর্ট হাউসি ফিল্মও লিখছি। আচ্ছা, সো গ্রেট। আ আমি যেই ২ জায়গাটা ২ টাই আমি যে পছন্দ করি এবং ২ টা জায়গায় যে আমি লিখতে পারছি এজন্যে আল্লাহর কাছে আমার অশেষ শুকরিয়া। আচ্ছা। সিদ্দিক, এরপরে একটা বিষয় জানতে চাই। সেটা হচ্ছে যে, এখন কি তুমি শুধুই সিনেমায় স্ক্রিপ্টই ক্রিয়েট করো? নাকি নাটকও করো? মানে স্ক্রিপ্ট রাইটিং এর এখন তোমার জার্নিটা কেমন যাচ্ছে? আমি নাটক লিখি না সেই অর্থে। আমি ১ম একটা নাটক লিখছিলাম। 2nd নাটক লিখছিলাম হচ্ছে আমার নিজের নাটক যেটা, হুম, 'কিছু বিস্মরণের নদী'। 'কিছু বিস্মরণের নদী' সো ওইটা আ হচ্ছে স্ক্রিপ্ট করছিলাম। তো এই ২ টা ছাড়া আর ওই ৭৮ পর্বের নাটক। হুম, আরেকটা হচ্ছে 'ফুলের নাম জুঁই' বলে একটা হচ্ছে কাজ হয়েছিল বিটিভিতে। ওটার ডিরেকশনও আমি দিছিলাম। হুম, ওটার স্ক্রিপ্টও আমার। সো ওটা ১ম এ স্ক্রিপ্ট লিখছিলাম। পরে ডিরেকশনের অফার ওরাই আমাকে করছিল। সো বিটিভিতে গেছিল ওইটা। সো এই কয়টা কাজ ছাড়া আমি নাটক লিখতে চাই না। কিন্তু আচ্ছা। আম যেটা হয় যে কিছু সময় আসলে সম্পর্কের খাতিরে লিখতে হয়। যেমন হুম, গত ঈদে আ যেটা সবচেয়ে হিট নাটক 'তোমাদের গল্প' ওটার স্ক্রিপ্ট আমার। সো ওইটার আসলে ঘটনাটা হচ্ছে ওই গল্পটা নিয়ে আমি অনেকগুলো ওটিটিতে ঘুরছিলাম। হুম, সো ওরা কেউই গল্পটা সম্ভবত বুঝে নাই বা আমার ব্যর্থতা আমি বুঝাতে পারি বোঝাতে নাই। হুম, তো রাজ ভাই গল্পটা শোনার সাথে, সাথে বললেন, "সিদ্দিক ভাই আপনি যদি এটা না বানান, প্লিজ গল্পটা আমাকে দেন।" অ্যান্ড হুম, রাজ ভাই এমন একটা মানুষ যে উনি আমার আপন ভাইয়ের মতো। সো উনি আমাকে আমার অনেকগুলো বিপদে উনি আমাকে হেল্প করছে। সো আমি উনারে না করার কোনো অপশন নাই। আর উনি আমার ভাইয়ের মতো যে উনি চাইলে আমি দিব না, এটা আমার পক্ষে না করা খুব টাফ। তো আমি বললাম যে, "আচ্ছা ভাই আপনি নেন।" তো বলছে, "ভাই আপনি স্ক্রিপ্টটা করেন। নাটকে আমরা নরমালি যা টাকা দিই আপনাকে তার চেয়ে বেশি দিব।" আমি কিন্তু টাকা পয়সা নিয়ে তার সাথে কোনো আলাপ করি নাই। আচ্ছা। আম রাজু ভাইয়ের সাথে আমার টাকা পয়সা নিয়ে কোনো আলাপ হয় নাই। কিন্তু আল্লাহর রহমতে উনি আমাকে কোনোদিন কম দেন নাই। হুম, সো উনি আমাকে তখন বললেন যে হচ্ছে, "ভাই আপনি এটা দেন।" এবং ওইটা দিলাম, উনি বানাইলেন। মানে বা টু বি ফ্রাঙ্ক আমার হচ্ছে নাটকটা ওয়ার্ক করবে আমি জানতাম। কারণ অনেকদিন ধরে খুবই ভারী, ভারী কাজ হচ্ছে। আম সিম্পল কাজ হচ্ছে না। সম্পর্কের গল্প আমরা বলতেছি না বা ফ্যামিলির গল্প আমরা বলছিলাম। তোমাদের গল্প হচ্ছে ফ্যামিলির গল্প এবং রোজার ঈদ, আমরা রোজার ঈদে যেভাবে হচ্ছে আ করতাম, সেহরি খাইতাম, ইফতারি করতাম, ইফতারিতে ঝাল লাগলে আমরা কি করতাম। এই ছোট, ছোট এলিমেন্ট গুলো আমরা লাইফ থেকে বাদ দিয়ে গেছি। আমরা এখন খুব বড় গল্প বলতে চাই যে গল্প আসলে কিন্তু আমরা হিউমেন লাইফ এর ইমোশন ধরতে ভুলে গেছি। তো আমি স্ক্রিপ্ট করার সময় আমি টের পাচ্ছিলাম যে এটা আমি পুরাপুরি হিউমেন লাইফ এর ইমোশনটা ধরতে পারছি। সো যেটা ধরতে পারছি আমি একটা সার্টেন লেভেল পর্যন্ত স্যাটিসফাইড ছিলাম যে ওকে এটা ওয়ার্ক করবে। যখন এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর যখন ঈদে রিলিজ হলো, হওয়ার পর যে রেসপন্স পেলাম, ওইটা আসলে আমিও এক্সপেক্ট করি নাই। টু বি ফ্রাঙ্ক রাজ ভাইও এক্সপেক্ট করে না। রাজ ভাই বলতেছিল যে, "ভাই নাটক হিট হয়। এই লেভেলে হিট হয় আমি কোনদিন দেখি নাই।"
এবং যেটা হচ্ছে যে এর আগে এরকম হিট হয়েছে একমাত্র বড় ছেলে, এবং ধরেন আমার ভিউ বাড়বে, কিন্তু ভিউ বাড়ার আগে আমি বুঝতেছি নাটক হিট কেমনে জানেন, কারণ আপনি দেখবেন যে কমেন্ট পড়তেছে কি পরিমাণ। রাইট। একটা নর্মাল নাটকে কমেন্ট পড়ে 10,000 20,000, তো 20,000 পর্যন্ত যায় না, 10,000 পর্যন্ত যে আটকায় যায়। সেখানে আমাদের অলরেডি কমেন্ট পড়ছে 30,000, এখন মনে হয় 40-50,000-এর কাছাকাছি। ও গ্রেট। সো উনি বলতেছে যে এইটা যে মানুষকে ইমোশন করছে আপনি কমেন্ট পড়লে বুঝতে পারবেন। তো এবং উনার কথা ফুলছে এখন 20 মিলিয়ন সামথিং ভিউ ওইটার, মানে আচ্ছা। প্রায় 2 কোটি লোক দেখছে বাংলাদেশের বাইরে। তো এইটা আসলে আমার নাটকের এই জনপ্রিয়তা এক্সপেরিয়েন্স করার সুযোগ আগে কখনো হয় নাই, এমন ফার্স্ট আচ্ছা। টাইম হলো। তো এটা ভালো। তারপর রাজ ভাই আমাকে অ্যাপ্রোচ করলেন যে ভাই আমি আপনারে প্রেশার দিচ্ছি না, কিন্তু আপনি আমার জন্য বছরে ২ টা একটা লিখেন, এবং আমি এটা নাটক নাম দিব না। উনি আমার কারণে ওটাকে নাম দেয় ইউটিউব ফিল্ম। সো আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আপনি ওটার নাম দিয়েন, আপনি হুম। ওটা করেন। তাইলে হচ্ছে কুরবানির ঈদে ওনার জন্য একটা লিখছি। উনি আচ্ছা। আবার বলছে আমি ডিসেম্বরে আমাকে একটা লিখে দিবেন। আর ইন দ্য মিন টাইম আরেকজন লোক যাকে আমার না করা সম্ভব নয়, সেটা হচ্ছে পুলক অনিল বলে একজন আছেন। হুম। উনি হচ্ছে আমাকে একটা গল্প শোনাইছেন, উনারই গল্প মেবি। সো উনি গল্পটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা। তো আমি বলছি যে আমরা হচ্ছে আর্টিস্টদের একটা প্রবলেম আছে। টাকা-পয়সার চেয়ে বেশি ইম্পোর্টেন্ট দিয়ে আমরা হচ্ছে আমাকে কোনটা স্যাটিসফাইড করতেছে। সো পুলকদা যখন গল্পটা শুনাইছে আমার কাছে মনে হইছে যে না এটা আমার লেখা উচিত। হুম। সো ওইটা হয়তো লিখবো। কিন্তু নরমালি আমি কখনো নাটক লিখি না। আচ্ছা। আমার নাটক লেখার ইচ্ছাও না। আমি মেইনলি ওটিটির জন্য লিখি, হুম। আর না হলে হচ্ছে সিনেমা লিখি। সিনেমার স্ক্রিপ্ট রাইটিং এ ১ম কোন সিনেমাটার স্ক্রিপ্ট লিখছিলা? মনে ১ম যে আছে? সিনেমাটার স্ক্রিপ্ট লিখছি 'গ্যারেজ' নামে, ওইটা রিলিজ হয় নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওটা রিলিজ হয় নাই। রিলিজ হওয়া এরকম কোনো একটা মনে রিলিজ হওয়া আছে? ১ম সিনেমা হচ্ছে 'ওমর'। 'ওমরের' ওমর। আগে আমি হচ্ছে সিনেমা লিখি নাই। আর যদি ওয়েব ফিল্ম বলো, ওয়েব ফিল্ম হচ্ছে ১ম লিখছি হচ্ছে 'খাঁচার ভিতর অচিন পাখি'। ওকে। 'খাঁচার ভিতর অচিন কতগুলো পাখি'। স্ক্রিপ্ট লেখা হইছে সিনেমার জন্য এখন পর্যন্ত? অনেকগুলো। কিন্তু সবগুলাই আটকায় আছে প্রায়। যেমন আমি 'ট্যাটা' বলে একটা সিনেমা লিখছি হচ্ছে সামির জন্যে, ও ইন্ডি রিলসের। সো আ ওইটা আমি স্ক্রিপ্ট ডান, কিন্তু ওদের কোনো একটা প্রোডিউসার ইস্যুর জন্য ওটা আটকায় আছে। আচ্ছা। এরকম আরো একটা স্ক্রিপ্ট লিখছি হচ্ছে এই যে আমরা হচ্ছে 'সেভেন্টি ওয়ান' এর একটা স্ক্রিপ্ট লিখছিলাম। ওইটা প্রোডিউসার হওয়ার কথা ছিল, ওইটা হয় নাই। প্লাস 'ঘাতক' বলে একটা স্ক্রিপ্ট লিখছিলাম, ওইটা হয় নাই। সো এরকম অনেকগুলা সিনেমা আমি টাকা পেয়ে গেছি, কিন্তু হুম। সিনেমাগুলা সামহাউ স্টপ হয়ে গেছে। বুঝতে পারছি। আর রিলিজ পাওয়া সিনেমার ভিতরে 'ওমর' আর হচ্ছে 'বরবাদ'। হুম। আর ওইদিকে হচ্ছে মুক্তির অপেক্ষায় আছে হচ্ছে 'রোহিত', ওটার পোস্ট প্রোডাকশন। যে এই 'রোহিত' ডেফিনিটলি রিলিজ হবে, এটা সিউর। আরেকটা সিনেমার স্ক্রিপ্ট আমি করতেছি, এটা নিয়ে কিছু বলতে পারতেছি না। এটা অনেক আচ্ছা। বড় প্রজেক্ট। এটা তুমি আচ্ছা, জানো। হয়ে যাওয়ার আ পরে আমরা औकात से बाहर, হ্যাঁ, এটা কিছু থাকে হওয়ার না যে, যে এটা মানে আমার এক্সপেকটেশন এর চেয়েও বড় কিছু হুম। লিখতেছি। সো এটা ঐরকম একটা প্রজেক্ট। না, সো এটা আমরা হচ্ছে মানে যখন হয়ে যাবে, হ্যাঁ, যখন লাইভে হ্যাঁ। আসবে তখন আমরা এটার উপর একটা তুমি বন্ধু পডকাস্ট বলে করব। জানো, বাকি কেউই জানে না। না, না, না। আমার মনে হয় এখন পর্যন্ত ৪ জন ৫ জন ছাড়া এই প্রজেক্টের কথা কেউ জানে না। তুমি আচ্ছা, ওয়ান অফ আচ্ছা, দেম। আচ্ছা। না, তুমি নিশ্চিত থাকো, এটা আমি কাউকে না, বলব আমি না। জানি, আমি জানি। এটা যদি তোমার উপর ছোট ওই বিশ্বাস আছে বলেই না, এটা তোমাকে যদি আমি বলছি। ছোটবেলায় হইতো তাহলে বলার সাথে, সাথে সবাইকে বলে দিতাম। হ্যাঁ, হ্যাঁ। এই যে এই দোষ কার আছে জানো? কার এই দোষ আছে হচ্ছে বসের, মানে আহসান হাবীবের। আচ্ছা, আচ্ছা। হাবিব ভাইরে যেয়ে তুমি একটা কথা বলবা, বস এটা কাউরে বইলেন না। বাস। তুমি দেখবা যে এইটা হচ্ছে বিবিসি হাবিব ভাই। হাবিব ভাই সবাইকে বলে দেয়। আমি স্টুডেন্ট পড়াইতাম, তোমার মনে আছে কিনা ছাত্র জীবনে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কোচিং তুমি টোচিং আমাকে ছিল। টিউশনিও দিছিলা। হ্যাঁ, আমার মনে আছে তো ওইটা। ওই সময় আমি একটা স্ট্র্যাটেজি ফলো করতাম। হ্যাঁ, ভাবি আমি যে পড়াতে আসি কাউকে বললেন না। এটাই হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। এই কথা বলা মানে সে মোটামুটি তার কমিউনিটির না, সবাইকে এটা আমি আসলেই বলতে বলে পারছি না, দিবে। কারণ আমার সাথে এক ধরনের এনডিএ সাইন আছে তো। আচ্ছা, তো আচ্ছা, খুব আচ্ছা, বিশ্বাসী মানুষ না হলে আমার বলা আমার পক্ষে টাফ। আচ্ছা। ঠিক, আমরা একটু স্ক্রিপ্ট রাইটিং সম্পর্কে জানতে চাই। একটা স্ক্রিপ্ট কিভাবে ক্রিয়েট করো তোমরা? স্ক্রিপ্টে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যে আম আমরা নরমালি কি করি? একটা আইডিয়া শুনি। হুম। একটা গল্পের, তুমি আমি ফ্রেন্ড, তোমার আমার ভিতরে গ্যাঞ্জাম লাগছে। যাওয়ার পরে কোনো একটা সময় যে আমি জানতে পারছি যে আমরা যে গ্যাঞ্জামটা করছি এটা আসলে বৃথা, কারণ তুমি একটা সময় আমাকে অনেক বড় উপকার করছো, কিন্তু তুমি এটা স্বীকার করো নাই। হুম। এটা আইডিয়া। হুম। এইটা থেকে আসে গল্প, স্টোরি। হুম। কেন গ্যাঞ্জামটা লাগছে? ইগোর কারণে গ্যাঞ্জাম লাগছে, বা হইতে পারে যে আমি তোমাকে বিশ্বাস করি নাই, হুম। বা গার্লফ্রেন্ডের কারণে গ্যাঞ্জাম হুম। লাগছে। পরে যে আমি জানতে পারলাম যে তুমি একটা সময় আমাকে অনেক টাকা দিয়ে হেল্প করছো। আমার মায়ের নাম দিয়ে তুমি আসলে আম্মাকে দিয়ে যে টাকাটা দিছো এটা আসলে তুমি দিছো। এবং আমি যেটা এতদিন জানতাম যে তোমার যে ইগোটা ছিল এটা মিটে গেল। এটা গল্পের একটা ফরম্যাটে সাজাইলাম আমি। হুম। কারণগুলা যখন বের করি তখন একটা গল্প হইল। হুম। কিন্তু বলা থাকে যে মামুনের মনটা বিষণ্ণ বা এরকম কিছু। যদি বলা থাকে, বিষণ্ণটা স্ক্রিপ্টে আমরা এভাবে লিখি না। কারণ মনটা বিষণ্ণ আমি তো চোখে দেখতে হবে আমাকে। হুম। আমার ভেতরে কি হচ্ছে এটা দেখার তো কোনো উপায় আমার নাই।
স্ক্রিপ্টে আমরা কি লিখি? আমরা পুরাটা ভিজুয়াল লিখি। হুম, মামুন মুখ নিচু করে আছে, ওর চোখের কোণায় পানি চিকড়তে বা মুখ কালো করে বসে আছে। হুম, বা কিভাবে ওর আছে অনেক লোকের ভিতরে ও চুপচাপ বসে আছে। কেউ একজন ডাক দিলে ওর হুঁশ ফিরল। ভিজুয়ালি আমি কি দেখতেছি? আচ্ছা ওর বিষণ্ণতাটা কিভাবে আমি এস্টাবলিশ করছি। এইটা একটা আছে। আর ক্যারেক্টার গুলাকে আসলে আগে থেকে আমরা চিন্তা করি। বিশেষ করে সিরিজের ক্ষেত্রে কারণ সিরিজ পুরাটাই ক্যারেক্টার ড্রিভেন হয়। হুম, কোন ক্যারেক্টার কিভাবে করছে। সিনেমাও তাই। কিন্তু সিনেমা সিরিজের মতো অতখানি না। আচ্ছা, সিনেমাতেও আমরা আগে থেকে ক্যারেক্টার ডিজাইন করি। হুম, সো ক্যারেক্টার গুলা যেমন আমরা ১ম যে কোয়েশ্চেনটা করি হুম, যে আম ক্যারেক্টার যেকোনো একটা ক্যারেক্টার যদি আমরা চিন্তা করি আমরা ১ম যে কোয়েশ্চেনটা করি ওর ইকোনমিক্যাল অবস্থান কি? ও কি আচ্ছা, হায়ার মিডল ক্লাস নাকি হুম, ও হায়ার ক্লাস? হুম, নাকি ও একেবারে গরিব মানুষ? হুম, গল্প তোমাকে বলে দিবে যে এই ক্যারেক্টারটা কোন পজিশনের। হুম, এটা গল্পেই পাওয়া যায়। এখন বাকি কি থাকে? যেটা গল্পে পাওয়া যায় না, যেটা হুম, ডায়ালগ থেকে একটু, একটু হুম, করে পাওয়া হুম, যায়। হুম, স্ক্রিপ্ট রাইটার ১ম এ কেন ক্যারেক্টার চিন্তা করে? সেটা চিন্তা করে যে ওকে আ ওর আ উম ইটা কি? ওর ইনটেনশন কি? এই গল্পে হুম, ওর ইনটেনশন কি? হুম, আচ্ছা ওর ইনটেনশন যদি হয়, তাহলে আমি যেভাবে চিন্তা করি, আমি একটু রিভার্স এ যাই। হুম, সেটা ওর ইনটেনশন যদি এইটা হয়, তাহলে ওর ইনটেনশন ওয়াইজ ও সাইকোলজিক্যালি জিনিসগুলোকে কিভাবে প্রসেস হুম, করে। ওর প্রসেসটা যখন আমি জানতে পারবো, প্রসেসটা জানার পর আমার ওর জন্যে ক্যারেক্টার ডেভেলপ করা খুব ইজি হয়ে যায়। ও কি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট? ওর রাইট, কি কোনো ক্যাচ ফ্রেজ আছে? হুম, ও কি কথা বলার সময় এই কথাটা বলে? বা কাউকে ও কি খোঁচা দিয়ে কথা বলে মানুষকে? হুম, নাকি ও খুব পোলাইট? হুম, আমার ক্যারেক্টার যেটা ডিজার্ভ করে, অনেক সময় আমি ইচ্ছা করে অল্টারটাও করি। আচ্ছা, অল্টারটা করলে যেমন ধরো আমাদের দেশে শান্ত ভিলেন আমরা দেখি না। যে খুব বুদ্ধি দিয়ে খেলতেছে। হ্যাঁ? তো আমি ধনুর্ধরে এটা করছি। ধনুর্ধরে আমার ভিলেন খুবই সংস্কৃতিমনা। আমরা ভিলেন দেখলেই বুঝি যে ওর সংস্কৃতির প্রতি কোনো মনই নাই। কোনোই নাই। কিন্তু বেসিক্যালি ভিলেনরা কিন্তু খুবই ঠান্ডা মাথার ও খুবই সংস্কৃতিমনা। কারণ ভিলেনদের আসলে একটা ভালো অবয়ব তৈরি করতে হয়। আমরা সাধারণত বাংলা সিনেমা দেখে যেটা দেখছি ও মদ খায়, ও গাঁজা খায়, ও দুনিয়ার সমস্ত কাজ করে। কিন্তু যে অ্যাকচুয়ালি ভিলেন সে মদ, গাঁজা সবই খায় কিন্তু ওর লেবাসটা খুব হোয়াইট। রাইট, খুবই হোয়াইট। এবং ও খুবই ঠান্ডা মাথায়। ও চিৎকার করে কাউকে থ্রেট দেয় না। আমরা বাংলা সিনেমা দেখে আমরা যারা নেতা-মেতা দেখি যে চিৎকার করে যারা থ্রেট দেয় তারা খুবই লো লেভেলের নেতা। এরা হাই লেভেলের না। যারা হাই লেভেলের তারা খুবই ঠান্ডা মাথায় থ্রেট করে। রাইট, সো এই জিনিসটা আমরা করি না। অনেক সময় আমরা যেহেতু এই প্রসেসটা বাংলাদেশে নাই, তো আমি আমার ভিলেন ক্রিয়েট করি এরকম যে খুব সংস্কৃতি মানায়, ও গান বাজনা করে, ওর করে না। ও কাউকে থ্রেট করলেও খুব হাসতে, হাসতে বলে যে, "বাবা তুমি কেন এটা করছো? হুম, তুমি জানো না?" যেমন আমি একটা স্ক্রিপ্টের জন্য থ্রেট খাইছিলাম। এই গল্প তোমার আমি পরে বলব। আমি একটা স্ক্রিপ্টের জন্য আমি ডেথ থ্রেট খাইছিলাম। খাওয়ার পর আমাকে ফোন দিয়ে ওই লোকের কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। উনি এত সুন্দর করে থ্রেট করছে আমাকে। উনি আমাকে মারার থ্রেট করতেছে কিন্তু আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আরে এরকম ক্যারেক্টার আমি তো খুঁজে পাই না। উনি আমাকে সুন্দর করে উনি বলছে, "ভাই এটা তো বাংলাদেশ না। পথে ঘাটে কত রকম দুর্ঘটনা হয়। আপনার ভয় লাগে না রাস্তায় বেরোতে?" মানে উনি আমারে ডেথ থ্রেট করতেছে কিন্তু উনি আমারে খুব পোলাইটলি, "আপনার ভয় লাগে না ভাই?" আমাদের তো লাগে। উনি আমার এত মজা লাগছে। ক্যারেক্টার গুলো এরকম আরকি। এরকম তুমি যখন স্ক্রিপ্টের আইডিয়া পড়বা, গল্প পড়বা, স্ক্রিপ্ট করার আগে যে প্রিপারেশন নিবা ক্যারেক্টার কেমন হইলে আমার জন্য সুবিধা হবে বা আমি ক্যারেক্টারে কোন এলিমেন্ট লাগলে মানুষ সারপ্রাইজ ফিল করবে হুম, বা হবে। ওই জিনিসগুলো আসলে আল্টিমেটলি একটা সময় তোমাকে পুরা প্যাকেজটা রেডি করতে সাহায্য করে। স্ক্রিপ্ট রাইটিং বেসিক্যালি ফুল অফ ভিজুয়ালস এবং যত আমাদের দেশে একটা আছে আমরা কালচারালি আমরা অনেক কথা বলি। এই যে এখনো পডকাস্ট করতেছি। তো 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 আমরা কালচারালি অনেক কথা কিন্তু বাইরের দেশের ফিল্মগুলাতে ওরা কথার চেয়ে ভিজুয়ালি জিনিসগুলা বলতেই করে। আমি স্ক্রিপ্ট রাইটিং এ ওটা ব্যালেন্স করার ট্রাই করি। যতখানি ভিজুয়ালি। আর যেইটা আমি আসলে ভিজুয়ালি দেখাইলে বুঝতে পারবো, আমি যদি দেখাইতে পারি যে তোমার আমার ছোটবেলার একটা ছবি পেছনে আছে। হুম, তার মানে আমি ছেলেবেলা থেকে ফ্রেন্ড। হুম, এটা যদি আমি এস্টাবলিশ করতে পারি ভিজুয়ালি আমি মুখে এটা বলব না। ওকে, এটাকে বলে এক্সপোজিশন। আমি যেটা এক্সপোজিশন দিতে পারতেছি, সেটা আমি আলাদা করে অনেক বেশি করে কেন বলব? আমরা একটা ফ্যামিলি দেখাইতে গেলে বলি, "তোমার সাথে আমার ৮ বছরের সংসার।" ৮ বছরের সংসার কেন দেখব? মুখ দিয়ে বলানোর কি আছে? আমি পিছনে যদি দেখি যে ওর বাচ্চা মেয়েটা নাই, ওর একটা বাচ্চা মেয়ে আছে ৮ বছরের। তো আল্টিমেটলি বোঝা যায় যে ওর সংসার অনেক বেশি। ৮ বছর এক্সাক্টলি বলাও লাগে না। রাইট, তো ফ্যামিলির আমি বিয়ের ছবি দেখলাম, ৮ বছরেই তো এইগুলো আমরা করি না কেন? কারণ আমার খরচ বেশি হবে। আমার পেছনে একটা ছবি ওকে দিয়ে করতে হবে। ওর একটা পুরান ছবি, আমার ছবি করে এডিট করে ওটা বসাইতে হবে। একটা ৮ বছরের মেয়ে লাগবে। সো আমরা বাজেট বাঁচানোর জন্যে আমরা এই স্ক্রিপ্টে এগুলো করি না। শর্টকাট চলে যায়। শর্টকাটে চলে যাই। আমরা শর্টকাট করতে, করতে সিনেমাটাও শর্টকাট বানাই ফেলছি। সো এখন
এইটাই আরকি স্ক্রিপ্ট রাইটিং এর এটাই হচ্ছে মজা আরকি। আচ্ছা। সিদ্দিক, স্ক্রিপ্টের ব্যাপারে আরেকটা কোশ্চেনে যাব। সেটা হচ্ছে যে স্ক্রিপ্টের ব্যাপারে যখন একজন আ প্রযোজক হুম, বা ডিরেক্টর তোমাকে একটা স্ক্রিপ্ট লিখতে বলে, তারা কি স্টোরি তোমাকে দিয়ে দেয় না তোমার কাছ থেকে স্টোরি নেয়? ২ রকম। হুম, একটা হচ্ছে যেমন 'ওমর'। হুম, 'ওমর' হচ্ছে রাজ ভাইয়ের কাছে একটা আইডিয়া ছিল। হুম, যে এরকম ২ টা বন্ধু যাবে, গ্যাঞ্জাম হবে, একজন একজনকে গুলি করে মেরে ফেলবে, তারপর আমি জানি না। তারপর যেটা হইছে যে 'ওমরে' যেমন আমি 'ওমরের' স্টোরি ক্রেডিট নিই নাই। কারণ আইডিয়াটা উনার এবং আমি 'ওমরের' গল্প বানাইছি আমি আর রাজ ভাই গল্প করতে, করতে। আমি একটা আইডিয়া বলছি, রাজ ভাই একটা আইডিয়া বলছে। সো আমরা ২ জন মিলে ডেভেলপ করতে, করতে 'ওমরের' পুরা গল্পটা ডেভেলপ হইছে। হওয়ার পর আমি স্ক্রিপ্ট করছি একা আবার। মানে স্ক্রিপ্টে আমি এক হাতে স্ক্রিপ্ট করতে পছন্দ করি। আমার মনে হয় যে ১০ হাতে আইডিয়া সবাই মিলে করলে বেটার। হুম, আমার মাথায় একটা সুন্দর আইডিয়া আসছে, ওর মাথায় আরেকটা ডেভেলপ হচ্ছে বা ওর কথা শুনে আমার মাথায় আইডিয়া জেনারেট হইছে। সো এইটা হচ্ছে একটা প্রসেস। একটা মানে এই এটা নরমালি যেটা হয় যে অনেকের কাছে একটা গল্প থাকেও। হুম, কিন্তু যেমন রাফির সাথে যেমন 'খাঁচার ভিতর অচিন পাখি' যখন আমি করতে গেছি, রাফি যেমন গল্প বলছে আমি এন্ডিংটা চেঞ্জ করছি। হুম, কিন্তু গল্পের ক্রেডিট আমি নিই নাই। গল্পের ওকে, ক্রেডিট রাফির এবং হচ্ছে নাজিমুদ্দৌলা ভাইয়ের। হুম, আমার রাইটার আছে একজন। সো ইতে স্ক্রিপ্টের ক্রেডিট আবার আমার। মানে স্ক্রিপ্টেও যদিও আমাদের ৩ জনের ক্রেডিটই আছে। স্টোরি এবং স্ক্রিপ্টে ৩ জনের ক্রেডিটই আছে। হুম, সো আ এরকমও আছে। আবার হচ্ছে টানের গল্প হচ্ছে রাফির। একদম পিওর রাফির। হুম, টান হচ্ছে রাফি আমাকে একটা গল্প শুনাইছে। আমি ওইটাকে গল্পটাকে shuffle করে আমার মতো করে সাজাইছিলাম। আচ্ছা, আবার আম আ ই রোহিত, হুম, রোহিতের গল্প পুরা ই আ রোহিতের গল্প আমরা আইডিয়া শেয়ার করছি। কিন্তু রোহিতের গল্প লিটারেলি লিখে আমাকে মেজবা রহমান সুমন ভাই দিছিলেন। ওকে, যে এইটা আমার গল্প। এখন আমরা সমালোচনা করছি, করছি, আমরা কিছু এড করছি। সুমন ভাই ওটা অ্যাপ্রুভ করছে। সুমন ভাই একদম অত ফিল্ম মেকারের মতো যে, আচ্ছা এইটা এখানে ভাল লাগতেছে না। তাহলে এইটা আমরা চেঞ্জ করি। তখন আমরা আলোচনা করছি কি আইডিয়া হইতে পারে। ধীমান একটা আইডিয়া দিছে, আমি একটা আইডিয়া দিছি, জাহিন একটা আইডিয়া দিছে। সো ওইটাই করছি। পরে এক হাতে আমি স্ক্রিপ্ট লিখছি। পরে আবার শুটের সময় সুমন ভাই এবং জাহিন মিলে আবার পুরাটাকে ওরা নতুন করে করছে। শুটে যাওয়ার পর দেখা যাচ্ছে ক্যারেক্টার থেকে চেঞ্জ করছে। সো এরকম অনেক কিছু ঘটে। আরেকটা জিনিস হচ্ছে যেমন 'ট্যাটা' বলে আমি একটা স্ক্রিপ্ট লিখছি। যেটা বললাম যে যেটা হচ্ছে হুম, ওই হয় না ওদের প্রোডিউসার ইস্যুর কারণে। 'ট্যাটাতে' যেটা ঝামেলা হইছে সেটা হচ্ছে যে ওইটার কোনো গল্প ছিল না। ও শুধু আমাকে এসে বলছিল যে, "ভাই আমি 'ব্রাহ্মণবাড়িয়ার ট্যাটা যুদ্ধ' নিয়ে একটা সিনেমা করতে ও! চাই।" আমিও গেস করতেছিলাম হ্যাঁ। ব্যাপারটা এরকম কিনা। হ্যাঁ। সো আচ্ছা, ট্যাটার স্ক্রিপ্টের হচ্ছে ওরা আরেকটা আইডিয়া দিছিল আমাকে। আইডিয়াটা বলতে পারতেছি না অন হুম, রেকর্ড যেহেতু সিনেমাটা এখনো শুট হয়নি। হুম, সো এরকম। এই জাস্ট ২ লাইনের আইডিয়া। ট্যাটার গল্প পুরাটা আমি বানাইছি। ওকে, ওকে, স্ক্রিপ্টও আমার। সো এরকম। তারপর আরো একটা সিনেমা আছে যেমন গ্যারেজের হচ্ছে উনারাও একটা এক লাইনের একটা আইডিয়া বলছিল যে, "ভাই এই লাইনে বা এরকম একটা আইডিয়া হইলে কেমন হয়?" আমি ওই আইডিয়াটা চেঞ্জ করছি। করে আমার মতো করে আমি লিখছি। ওকে, সো এরকম মানে ২ ওয়েতেই হয়। কখনো গল্প আমারও যায় হুম, এই থাকে। কিন্তু নরমালি যেটা হয় যে এখন লিখি যদিও কিন্তু রাইটিং ইস এ ভেরি কি বলব যে খুবই পার্সোনাল প্রসেস এবং খুবই স্ট্রেসফুল প্রসেস হুম, এবং তোমাকে ড্রেইন আউট করে। তোমার মেধা বলো, তোমার এতদিনের পড়াশোনা বলো এবং একটা স্ক্রিপ্টে তুমি যেটা লিখছো ওটা পরের স্ক্রিপ্টে তুমি লিখতে পারবা না। রাইট, তো তার কপি হয়ে যাবে। হুম, সো ওইটা লেখা সম্ভব না। তাইলে কি করা যায়? তাইলে ওইটার জন্য প্রচুর পরিমাণে পড়তে হয়, করতে হয়। কিন্তু একটা মজাও আছে। সেটা হচ্ছে আমি এই কারণে অন্যদের জন্য লিখতে চাই না। আমি নরমালি আমার নিজের জন্য লিখতে চাই। কিন্তু ওই যে প্রবলেম হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির যে আমি যেটা চাই, যার টাকা আছে তার রুচি নাই, যার রুচি আছে তার টাকা নাই। রাইট, সো হুম, যেটা হচ্ছে আমি প্রচুর প্রোডিউসারদের সাথে কথা বলতেছি আমি নিজের ফিল্মটা বানানোর জন্য, আমি নিজের ফিল্মটা। কিন্তু দেখা যাচ্ছে কেউ হাফ মানি দিতে চায় বা আমি যে টাকাটা চাচ্ছি ওটার সাথে নেগোশিয়েট হচ্ছে না। আমি এখন পর্যন্ত ৯ টা সিনেমার অফার পেয়েছি। একটাও করি নাই। ওকে, আমি যেটা বানাইতে চাই, ওইটাতে আবার কেউ টাকা ধারতে হচ্ছে সাহস করতেছে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত। ওরা আসলে প্রোডিউসারদের আসলে দোষ দিয়ে লাভ নাই। ওরা আসলে আ রেসপেক্টরটা কমায় আনতে চায়। ওরা তো বিজনেসম্যান। খুব স্বাভাবিক। কিন্তু বিজনেসের বাইরেও কিছু বিয়ন্ড বিজনেস ও কিছু জিনিসপত্র আছে। যে আমি যে ধরনের জিনিস বানাইতে যাচ্ছি, আমি জানি সিনেমা ওয়ার্ক করবে, আমি আপনাকে বিজনেস দিব। কারণ আমি আপনার সাথে প্রফিট শেয়ার করব। আমি একটা সার্টেন অ্যামাউন্ট একটা ছোট অ্যামাউন্ট হলেও আমি প্রফিট শেয়ার করব। তাইলে আমার সিনেমাটার প্রতি দায়বদ্ধতা থাকে। যে রাইট, আমি এটা হিট করাবোই। এটা যদি মেসিভ হিট করে, আমি আমার রেমুনারেশন এর চেয়ে বেশি টাকা পাবো। তাহলে আমি কেন সিনেমাটা হিট করাবো না? কিন্তু এইটা তো আসলে আমার মুখের কথায় হবে না। একটা সুবিধা হইছে যেটা যে আমার কন্টিনিউয়াস রেপুটেশন এর কারণে এখন লোকজন একটু করতেছে। কিন্তু আমি এখনো যেই বাজেটটা চাচ্ছি যেই সিনেমার জন্য ওইটা এখনো পাইনি। যে কারণে সিনেমাটা হচ্ছে না। আচ্ছা। এখন পর্যন্ত কতগুলো বই লিখলা? ৯ টা ১০ টা ৯ এরকম। টা।
আচ্ছা, এই যে গল্পগুলো মানে তুমি আসলে কোন টাইপের বই মানে লেখা লিখতে পছন্দ করো? আমার মেইনলি ড্রামা লিখতে পছন্দ করে, কিন্তু তোমার কোয়েশ্চেনটা যেটা আমি বুঝছি যে হুম, আমি ঐতিহাসিক নভেল লিখতে কেন বেশি পছন্দ করি। রাইট, রাইট, রাইট। সো আ ঐতিহাসিক নভেলের যেটা সুবিধা বা অসুবিধা, যেটা অসুবিধাটা হচ্ছে যে ঐতিহাসিক নভেলে খুব বেশি ফাঁক পাওয়া যায় না। মানে বা আমরা যারা একদম আ ইমাজিনেশন থেকে লিখি, আ ঐতিহাসিক তো ডট ২ টা দিয়ে দেয়। যে হুম, এখানে এরপর এইটা তুমি ঘটনাটা চেঞ্জ করতে পারবে না। কারণ এটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল ফ্যাক্ট, এবং আমি ফ্যাক্ট মেনে লিখি। হুম, আমি ফ্যাক্টটাকে মোল্ড করি না আমার মতো করে। যেহেতু ফ্যাক্টটাকে মোল্ড করি না, তো আমার খেলার জায়গাটা থাকে এই ডুইয়টের মাঝখানে, লাইন টানার জায়গাটা। সো এইখানে আসলে আমি কি ঘটনা বানাইতে পারি, এবং আমি প্রচুর পরিমাণে রিসার্চ করি। এই রিসার্চটা আসলে আমাকে বলে দেয় যে ঐতিহাসিক, আর আমার হচ্ছে ইতিহাসের প্রতি এক ধরনের ফ্যাসিনেশন আছে। এটা স্কুল কলেজে ছিল না। তুমি যেহেতু জানো যে আমার ওই ইতিহাস একেবারে পছন্দ ছিল না। I hate হিস্ট্রি। সো কিন্তু বড় হইতে একটা সময় দেখলাম যে অ্যাকচুয়ালি মানুষের ইতিহাস হচ্ছে বিস্ময়কর কিছু নাই। কারণ মানুষ কিভাবে ইভলভ হইছে, কখন কোন সময়ে এসে তারা পলিটিক্সটা বোঝা শুরু করছে, গণতন্ত্র, ফ্রেঞ্চ রেভলিউশনের পর কিভাবে গণতন্ত্র ইভলভ করছে। সিনেট ছিল আগে, সিনেটটাকে ওরা কিভাবে অ্যাডপ্ট করছে, গ্রিসের সিনেট। সো এই যে ফ্রান্সের রেভলিউশনের এই প্রত্যেকটা জিনিস আস্তে, আস্তে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গণতন্ত্রের দিকে মানুষ কিভাবে গেছে। তারপর সমাজতন্ত্রের রেভলিউশন কি হবে, পলিটিক্যালি কি হবে, প্রাচীন রাজা কিভাবে যুদ্ধ করত, ওই সময়ের এলিমেন্ট কি ছিল। এই জিনিসগুলোকে আমাকে ফ্যাসিনেট করা শুরু করে একটা সময়। এবং আমি ওই যে বললাম যে, যে বইটা আসলে আমি পড়তে চাই বা পড়তে পারতেছি না, ওইটা লেখার এক ধরনের তাড়না ছিল। তো আমাদের দেশে হিস্ট্রিক্যাল উপন্যাসের সংখ্যা খুবই কম। আমার কাছে মনে হইছে যে আমি একটু অ্যাকশন বেসড, কিন্তু আবার ওইটার লিটারেচার ভ্যালু আছে। হুম। আবার ওইটার একটু থ্রিলার এলিমেন্ট আছে। সেবার বই আমার ভাল লাগে, কিন্তু ওইটার ভিতরে আমি ডেপথ একটু কম পাচ্ছি অনুবাদগুলাতে। সো আ ওটা অনেক বেশি ক্রিস্পি, কিন্তু ওইটার ভিতরে একটু যদি ইমোশন লাগতো। এইটা চিন্তা করতে ঐতিহাসিক উপন্যাসের আসলে জায়গাটায় পৌঁছায় যায়। আরেকটা ওই যে যেটা বললাম যে আব্বু-আম্মুর কাছে গল্প শুনতাম, হুম, ঐতিহাসিক গল্পের প্রতি ওই ছোটবেলার একটা ফ্যাসিনেশন হয়তো থেকে গেছে। বইয়ে না পাইলেও গল্পের কারণে থেকে গেছে। রাইট। আচ্ছা সিদ্দিক, আরেকটা বিষয় বলো হুম। যে তোমার যে কয়টা বই লেখা, তুমি কি অডিয়েন্সের জন্য মনে করো যে এই বইটা আসলে সবার পড়া উচিত? তোমার মানে এরকম যদি একটা বই বলতে বলি যে এই বইটা আমার লেখা, এই বইটা অডিয়েন্সের সবার পড়া উচিত। খুবই টাফ কোয়েশ্চেন। কারণ হচ্ছে আম আমি এই যে রিসেন্ট টাইমে একটা বই লিখছি, যেটা আমার এই মুহূর্তে মনে হয় যে এইটা আসলে সবার পড়া উচিত। তার কারণটা হচ্ছে এই যে ৭১ এবং ২৪, আমি হুম, ৭১ সালে একটা বই লিখছি সফরনামা নামে। হুম, সো ২৪ এর আন্দোলনটা পুরাটাই হইছে কিন্তু ৭১ কে ইন্সপায়ার্ড করে। তো মাথায় মানুষ হচ্ছে বাংলাদেশের পতাকা, অনেক কিছু মিলে। কিন্তু আন্দোলনটা ঘটে যাওয়ার পর আমরা খুব একটা অদ্ভুত জিনিস দেখলাম যে ৭১ কে অস্বীকার করার প্রবণতা, জাতিসংগীত বদলায় ফেলতে হবে। তুমি ফেলতে পারো। এটা নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু জাতিসংগীত বদলায় ফেলতে হবে, এইটা বদলায় ফেলতে হবে, ওইটা বদলায় ফেলতে হবে, আমাদের দেশের নাম বদলায় ফেলতে হবে, এই থেকে। সো আমরা কিন্তু অনেক স্ট্রাগল এর মাধ্যমে কিন্তু দেশটা পাইছি। রাইট। এবং ২৪ এর আন্দোলনটা কিন্তু আমরা ওই স্ট্রাগলটাকে দখল করে করছি। যেমন আমার একটা ঐদিন হচ্ছে শিল্পকলার একটা এক্সিবিশন হচ্ছিল। একটা কার্টুন দেখে আমার এত ভালো লাগছে। ওইটা আমি ২৪ এর আন্দোলনের সময়ও দেখছিলাম। কিন্তু ওইটা দেখে আমি রিলেট করতে পারছি যে দরজায় এরকম ঠক করে আওয়াজ হচ্ছে। তো আ একটা উপরের প্যানেলটা হচ্ছে ১৯৭১, যে আ "স্যার বাসায় আছেন? বুদ্ধিজীবী হত্যা ১৪ই হুম, আগস্ট।" হুম, আরেকটা হচ্ছে "ভেতরে কি কোনো ছাত্র আছে?" নিচের প্যানেলটা ২৪শে জুলাই। তো আমরা কিভাবে কোন জায়গা থেকে ২৪ এর যেকোনো আন্দোলনের, যেকোনো ইন্সপিরেশন এর জায়গায় যদি একদম পিন পয়েন্ট করে আমি বলতে পারি, যেকোনো জায়গায় তুমি হচ্ছে জাস্ট পা হাত দাও, দেখবা যে ওখানে ৭১ আছে। ৭১ থেকে ইন্সপায়ার্ড হইছে। বা প্রত্যেকটা জায়গা থেকে। যেটা হলো যে ওই বইটা লেখারও কারণ ছিল কি? যে আমরা আসলে একটা জিনিস দেখলাম যে অদ্ভুতভাবে জেনজির সুবিধা অসুবিধা ২ টাই আমি বলতেছি। এই ২৪ এর আন্দোলনের কথাটা যেহেতু আসলোই। ২৪ এর আন্দোলনে একটা অদ্ভুত জিনিস ঘটছে। আমার নিজের ছেলেও তো জেনজি ক্যাটেগরিতে পড়ে গেছে। সো ও হচ্ছে এই যে আন্দোলন করতে গেছে, রাস্তাঘাট পরিষ্কার করতে গেছে। সো ওদের জিনিসটা হচ্ছে ওদের আমাদের মতো ৭১ এর ব্যাগেজটা নাই। রাইট। ৭১ এর প্রতি ওদের ইমোশনটাও কাজ করে। হ্যাঁ? কারণ হচ্ছে ওরা দেখছে ১৫ বছরে যারা ৭১ এর পক্ষের লোক বলে দাবি করতেছে, তারা ভয়ানকভাবে দুর্নীতি করতেছে। হুম, এবং এদের আসলে ৭১ এর ভ্যালুটা নাই। এরা ৭১ বিক্রি করতেছে। সো আল্টিমেটলি ৭১ টা ওরা পেছনে নিয়ে গেছে। ওদের কাছে ৭১ এর কোনো ইমোশন কাজ করে নাই। যে কারণে ওরা আন্দোলনটা করতে পারছে। তোমার আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টা। আমাদের এক ধরনের ভ্যালু কাজ করে মাথার হুম। ভেতরে। যে 71 আমি ইয়ার। আমি মরে গেলেও স্লোগান দিতে পারব না, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এটা দিতে পারব না। যদিও পরে একটা লাইন আছে। কিন্তু আমি এটা দিতে পারব না। কারণ আমার দাদিকে ঘরের ভিতরে রেখে রাজাকাররা আগুন দিছে মিলিটারিরা। সো দাদি মরেন নাই। কিন্তু মানে ওই ঘটনাটা ঘটছে তো।
সো আমি ব্যাপারটা জানি। আমাদের আব্বু গল্প করতো অনেক বড় পর্যন্ত যে আমাদের বাসায় ১২-১৩টা দুধেল গাই ছিল, সব খুলে নিয়ে গেছিল মিলিটারিরা। সো এবং মজার ব্যাপার সফরনামার গল্পের আইডিয়াটা ওখান থেকে। আচ্ছা, রাইট। সো আমার কাছে মনে হলো যে অ্যাকচুয়ালি এই সময়ে এসে ৭১ কে যে একেবারেই মুছে ফেলার যে চেষ্টা, এইটার ক্ষেত্রে আমার একটা প্রতিবাদ হওয়া উচিত। কারণ আমি তো গলা ফাটায় চিৎকার করতে পারি না। আমি তো একটু বয়স-টয়স হইছে। সো আমার পক্ষে যেটা সুবিধা সেটা হচ্ছে আমি খুব ইন্টারেস্টিং একটা গল্প বলতে পারি। যেটাতে কোনো পলিটিক্যাল ট্যাগ থাকবে না। হুম, কে স্বাধীনতা আনছে, কে স্বাধীনতার ঘোষক, কে আমি একদম সাধারণ লেভেলের একটা গল্প বলবো। একটা চোরের গল্প বলবো আমি। আচ্ছা। যার জার্নি হুম, পুরা যাত্রাপথেও আসলে ৭১ এ অ্যাকচুয়ালি কি ঘটছিল, কি ধরনের নির্যাতন ঘটছিল, কি ঘটছিল, রাজাকার, মুক্তিযোদ্ধা। ও আবার মুক্তিযোদ্ধারও পছন্দ করে না। মুক্তিযোদ্ধারা এসে আবার ওকে থ্রেটও করে। হুম, সো চোরটাকে। তো এই জিনিসটাকে এবং লাস্টে একটা টুইস্ট আছে। যেটাই আছে। সো এই জিনিসটাকে আমি একটা সাধারণ মানুষের চোখ থেকে মুক্তিযোদ্ধা দেখানোর চেষ্টা করছি। যেটা আজ পর্যন্ত কেউ করে নাই। ওই যে বললাম যে, হুম, যে বই আমি পাই নাই, ওই বই আমি লিখতে চাই। রাইট। সো আমার কাছে মনে হয় সফরনামা সবার পড়া উচিত। ওকে। সফরনামা আমার মনে হয় যে এই যে কোয়েশ্চেনটা আমাদের ৭১ কি ছিল, ২৪ এ আসলে কি ঝামেলা। এইটা সবার পড়া। আচ্ছা, সিদ্দিক, বইয়ের ব্যাপারে আরেকটা বিষয় আসবো। সেটা হচ্ছে যে এখন যারা লেখালেখি করতেছে, উম আমাদের মতো বা আরো ইয়ং যারা, এই মুহূর্তে কাদের লেখা তোমার পছন্দ হয়? আচ্ছা, আ সিনিয়র রাইটার আমি এভয়েড করে গেলাম। হুম, আমার জেনারেশনই আমার নিজের পছন্দের অনেকগুলা রাইটার আছে। যেমন হচ্ছে আমার তানজিম রহমানের লেখা খুব ভাল লাগে। তানজিম আমাদের বয়সী। হুম, আমরা একই সাথে পাশ করছি। সো তানজিম রহমানের লেখা ভাল লাগে, মাসুদুল হকের লেখা ভাল লাগে। আচ্ছা। তারপরে জাহিদ হোসেনের লেখা আমার খুব পছন্দ। জাহিদ হোসেন খুবই পাগলাটে রাইটার। উনার একটা বইয়ের নাম তুমি শুনছো মনে হয়। 'দুধ চা খেয়ে তোকে গুলি করে দিব।' ওয়াও! অ্যামেজিং বই। হ্যাঁ, ওরা ওই বইটা পড়তে গেলে আমার মনে হয় আমি গাই রিচির ফিল্ম দেখতেছি। একদম গাই রিচির মতো পাগলাটে। তারপর ওয়াসি আহমেদ বলে একজন রাইটার আছে। ওর লেখা খুব ভাল লাগে। সোহান রিজওয়ানের লেখা আমার ভাল লাগে। সোহান রিজওয়ানের ১ম বইটা হচ্ছে তাজউদ্দিন আহমেদকে নিয়ে লেখা। সাক্ষী ছিল শিরস্ত্রাণ। এই বইটা ভালো লাগার একটা কারণ আছে। আমরা সবসময় ওই যে আম ওই যে বললাম না স্বাধীনতার ঘোষক, কে ১ম স্বাধীনতার ডাক দিছে, এগুলো নিয়ে আমরা যে পরিমাণ বায়াসড, আমরা পেছনের মানুষগুলোকে তুলে আনি নাই। ৭১ এর পুরোটা লিডিং টাইম কিন্তু তাজউদ্দিন আহমেদের। সোহানের এই বইটা হচ্ছে তাজউদ্দিন আহমেদকে নিয়ে। তো এই কারণে এইটা ভাল লাগে। এনামুল রেজার লেখা আমার ভাল লাগে। এনামুল রেজার 'চায়ের কাপের সাঁতার' আমার গত ৫-৭ বছরে পড়া সবচেয়ে প্রিয় উপন্যাসের একটা। সো উম তারপরে হচ্ছে ওয়াসি আহমেদ বলে একটা রাইটার আছে। ওর একটা বই পড়ছি রিসেন্টলি 'মাগুর মাছের ঝোল' নামে। ওটা সাই-ফাই, ডিস্টোপিয়ান সাই-ফাই কিন্তু খুবই ডিপ থট ওয়ালা একটা বই। ওটা পড়তে যেয়ে আসলে আ যারা হালকা বই পড়ে অভ্যস্ত ওয়াসি কিছু বই হালকাও লিখছে। সো যে কারণে ওর বইটা আসলে আ যখন ধাক্কা দিছে সাধারণ পাঠক ওটা বুঝে না যে ও আসলে কি লিখতে চাইছে। আচ্ছা, তো আচ্ছা, আচ্ছা। এটা এরকমই আছে। আমার কাছে নাভিদ নেওয়াজের 'কসমিয়ান' লিখছে, ওর বই ভাল লাগে। সো গুড, এরকম অনেকের লেখাই আছে। আমি আসলে রাইটার কমিউনিটিতে ইয়াং জেনারেশনের লোকজনের লেখা পড়ছি তো, সো এদের লেখা আমার বেশ ভাল লাগে। গুড। আমি আমি আসলে জানি যে কারা অনেক ভালো লিখে। সিদ্দিক, তোমার কাছে এবার একটু হুম, বই মেলার ব্যাপারে যাব। হুম। হুম, বইমেলার যেটা মা প্রবলেম যেটা, হুম, সেটা হচ্ছে এটা তো বাংলা একাডেমি কেন্দ্রিক। হুম, সো বাংলা একাডেমির লোকজন তো এখানে চাকরি করে। আমি একদম ওপেনলি বলতেছি এটা। ওকে, এরা তো চাকরি করে। হুম, সো এদের আসলে নতুন কিছু করার তাগিদটা নাই। ওকে। করতে হয় যদিও তাই। আজম ভাই হুম, আসছে, আজম ভাইয়ের উপর আমরা অনেক আশা করছিলাম। কিন্তু আজম ভাইকেও আমার মনে হচ্ছে উনিও আমলাতান্ত্রিক ঝামেলায় পড়ে গেছে। উনি করতেছে না। বাংলা একাডেমির মহাপরিচালক যে। হুম, আজম ভাই আমাদের নিজেদেরই লোক। উনি ভালো মানুষ। যথেষ্টই ভালো মানুষ। কিন্তু প্রবলেম হচ্ছে যে উনিও আমলাতান্ত্রিক ঝামেলায় পড়ে গেছে। প্রবলেম যে আমি তোমাকে সিম্পল জিনিস বলি। বইমেলার যে ইটা বানানো হয়, এটা একটা ম্যাপ প্রকাশনীর নাম সহ, নাম্বার সহ একটা অনলাইনে ছড়ায় দিতে কি এমন প্রবলেম হয়? মানুষ প্রকাশনী খুঁজতে হিমশিম খায়। হুম, রাইট। তাই না? কোথায় কোন জায়গায় কোন পাশে পড়ছে, কি হইছে? এইটা কেন আমাকে সাইনবোর্ড করে একটা জায়গায় রাখতে হবে? প্লাস আমি কেন একটা হচ্ছে স্টলগুলার পাশে একটা অ্যারো দিব না? যেখানে ২১৩ থেকে ২১৪ নাম্বার স্টল আছে। বা এইদিকে এত নাম্বার স্টল গেছে। হুম, এই অ্যারোগুলা কয় টাকা খরচ হয়? এটা তো প্রচুর স্পন্সর ম্যানেজ করতে পারে চাইলেই। হুম, হুম, হুম। এবার তো ওই যে বইমেলায় স্যানিটারি প্যাডের নিয়েই তো গ্যাঞ্জাম হইলো অনেকখানি। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, স্পন্সর তো তার মানে আছে। আছে। ইটস নট লাইক আর হচ্ছে দেশের অন্যতম বড় উৎসবের একটা হুম, বইমেলা। এবং সবচেয়ে বড় কথা যে আমরা কালচারালি কখনো হচ্ছে আসলে ইনভেস্ট করি না। আমরা খুবই ব্যবসার দিকে যাই। কিন্তু সারা ওয়ার্ল্ড এর দিকে তুমি খেয়াল করে দেখো ওরা ব্যবসার সাথে কালচারটা ইনফ্লুয়েন্স করে। রাইট। ওরা সবসময় কোরিয়াকে দেখো সবচেয়ে বড় উদাহরণ কোরিয়া। ওরা কালচারালি বিক্রি করছে সবকিছু। কারণ তুমি যখন একটা কালচারের প্রতি ইন্টারেস্টেড হবা, তখন আসলে এটাই হবে। যেমন থাইল্যান্ডের ফুড, তুমি যেহেতু কোয়েশ্চেন করলা।
থাইল্যান্ডের ফুডে ওদের হচ্ছে নাকি প্রথম দিকে এরকম আইন ছিল, আমি জানি না, কিন্তু আমি শুনছি, কালকেই শুনছি এটা, যে সেটা হচ্ছে যে তুমি যদি দেশের বাইরে কোথাও রেস্টুরেন্ট খোলো, ওখানকার যাবতীয় যা খাবারের জিনিসপত্র লাগবে ওই জিনিসগুলা থাইল্যান্ড গভর্নমেন্ট ফ্রিতে দিত ওদের। কেন? কারণ ও যেদিন থাই ফুড খাবে, ও একটা সময় থাইল্যান্ডে ঘুরতে আসবে, হুম ওর ব্যবসা ট্যুরিজম মানে ওর ব্যবসা। হুম সো থাই ফুডের প্রতি ইন্টারেস্ট করার জন্য ফ্রিতে চাল ডাল তেল আটা নুন সব দিতে ওদের। বইয়ের ক্ষেত্রে এই জিনিসটাই আমরা বইয়ের ক্ষেত্রে কেন ঘটাই না? আমাদের দেশে আমাদের প্রচুর ভালো ভালো সাহিত্যিক আছে, হুম কিন্তু দুঃখজনকভাবে আমরা ইংলিশ ট্রান্সলেশনের ব্যাপারে খুবই উদার না, এবং আমাদের ইংলিশ ট্রান্সলেশন করাতে গেলে এই টাকা লাগবে এটা লাগবে ওই করে লাগবে, কিন্তু এটা গভর্নমেন্ট থেকে কেন করা হচ্ছে না? অনুবাদ আমার আমার বিশ্ব সাহিত্য বিশ্বমঞ্চে নিয়ে যেতে গেলে আমাকে তো অনুবাদ করতেই হবে, রাইট আমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে না? হুম আমরা যে এনরিচ হয়েছি, আমরা হুম সেবার অনুবাদ করে এনরিচ, শুধুমাত্র বাংলা সাহিত্য পড়ে তো আমরা এনরিচ হই নাই। না সেটা কিন্তু ঠিক আমাদের সাহিত্যের সাথে বাইরের কি হয়েছে, রবীন্দ্রনাথ নিজের বই নিজে অনুবাদ করে নোবেল নিয়ে আসছে। রাইট আচ্ছা এটা তাই নাকি হ্যাঁ, ওটা রবীন্দ্র গীতাঞ্জলি অনুবাদ করা, ওনার নিজের অনুবাদ করা সংস অফ প্রেয়ার মনে হয় সম্ভবত ও ইংলিশটার নাম। আচ্ছা আচ্ছা আর ওটার হচ্ছে ভূমিকা লিখছিলেন মনে হয় টি.ডব্লিউ. ইয়ার্স। এখন একটা ট্রেন্ড দেখি প্রত্যেকটা বই মেলায় যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারা একটা বই লেখে এই ব্যাপারটা ফানি তুমি যদি এটার একটা মূল্যায়ন আচ্ছা, অডিয়েন্সকে আমি দাও এটাকে কোনো ক্ষতি দেখি না। ওকে আজকে তুমি যদি একটা বই লিখো, হুম আমি খুব আগ্রহ নিয়ে পড়তে যাবো। রাইট আমার কিন্তু কোনো খারাপভাবে দেখি না। প্রবলেমটা হচ্ছে এটার পিছনের যে নোংরা বিজনেসটা ওইটা। কারণ হচ্ছে একটা কনটেন্ট ক্রিয়েটর বই লিখতে পারে। ওর আগ্রহ হইছে ও বই লিখতে পারে। ১ম বইটা খারাপ হবে। আমার ১ম বই আমার নিজের পছন্দ না এখন। হুম আমার মনে হয় আমি ওটা রিরাইট করতে চাই। কিন্তু আমাকে যদি ১ম এই কেউ সমালোচনা করে দমাই দিত, তাইলে তো আমি জীবনেও আজকে এই সিদ্দিক রাইটারটা এখানে হইতাম আসা না। যেত না এক্সাক্টলি। হুম তো জিনিসটা হচ্ছে যে আমাকে অনেক লোক সাপোর্ট করছে। আমাকে হাবিব ভাই সাপোর্ট করছে, তমাল ভাই সাপোর্ট করছে। অসংখ্য রাইটার নাজিমউদ্দিন ভাই সাপোর্ট করছে। হুম সো অসংখ্য রাইটার সাপোর্ট করছে। বলছে যে ১ম বই ঠিকঠাক হয়ে যাবে। সো রাইটিং এর প্যাটার্ন দেখাই দিছে আমাকে হাবিব হুম ভাই। নাজিম ভাই আমাকে দেখাই দিছে কিভাবে থ্রিলার গল্পের প্যাটার্ন কিভাবে ফলো করতে হয়। তো এই হুম জিনিসগুলো তো আমি প্রতিনিয়ত শিখতে, শিখতে নিজেকে ইমপ্রুভ করছি। হুম তো জিনিসটা হচ্ছে যে কনটেন্ট ক্রিয়েটররা যে বই নিয়ে আসে এটাকে আমি কোনোভাবে খারাপ দেখি না। যেমন আমার খুব ক্লোজ হচ্ছে অন্তিক মাহমুদ। হুম তো উম হচ্ছে আন্তিকের হচ্ছে কি বলবো? অন্তিকের হচ্ছে উত্থানটা আমি আমার চোখের সামনে দেখছি। কার্টুন আচ্ছা বলে আসতো, প্লাস ও কার্টুনিস্টদের সাথে করতো। ও আমার খুবই ক্লোজ ছোট ভাই ছিল। হুম অনেকদিন যোগাযোগ নাই তো। হুম কিন্তু ওকে আমি দেখছি যে ও কনটেন্ট বানাইতো, করতো। ও কমিক্স বানাইছে, ও কমিক্স লিখছে। হুম নোমান ও করে। ওর জনরাটাই বেটার। ও হুম কমিক্স বানাবে আমি জানতাম। ও যখন কমিক্স বইটা নিয়ে আসছে বা ও যে বইটা লিখছে, হুম ওই বইটা আমি জানতাম যে ওর প্যাশন থেকে করছে। ওকে সো যে যখন আসলে প্যাশন থেকে করে, তাকে কোয়েশ্চেন করার কোনো জায়গা নেই। রাইট এবং ওর বই বিক্রিও হয়। ও হুম হিউজ সেলস ওর। হুম কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে, এইটা নিয়ে আমরা এত আলোচনা করি, তার কারণ হচ্ছে আমরা আসার পর দেখি যে একটা ভালো রাইটারের বই বিক্রি হচ্ছে না। কিন্তু কনটেন্ট ক্রিয়েটরদের বই হচ্ছে শুধুমাত্র মার্কেটিং এর কারণে বা ওর স্ট্যান্ডবাজির জন্য প্রচুর পরিমাণে হচ্ছে। এই যে গতবার তিশা আর কি যেন একটা ছিল না? যে ওইটা নিয়ে খুব আলোচনা হইলো। আমি এইটা নিয়ে মাথাই ঘামাই না। কারণ হচ্ছে পৃথিবীতে সবসময়ই ২ ধরনের কাজ ছিল। পপিশ কাজ ছিল, ইন্টেলেকচুয়াল কাজ ছিল। হুম পপিশ কাজ হচ্ছে মানুষ কেউ মনে রাখবে না। কনটেন্ট ক্রিয়েটর ১ টা ২ টা ৩ যেমন অন্তিক রেগুলার লিখে। কারণ ও কনটেন্ট ক্রিয়েটর এবং ও রাইটারও। ওর স্ক্রিপ্ট খুব ফানি স্ক্রিপ্ট। সো ও যখন লিখে, ও খুব বেটার লিখে। আমি জানি ও বেটার লিখবে। কারণ ও ওইটা করতেই আসছে। হুম কিন্তু যে মেকআপ আর্টিস্ট, সে যখন আইসা যখন মেকআপের বাইরে উপন্যাস লেখার চেষ্টা করে, আমি জানি যে ও যদি পড়ুয়া না হয়ে থাকে, ওর মাথায় যদি না থাকে, ওর পার্সোনাল লাইফটা হয়তো খুব বেটার লিখবে। ওর জার্নিটা খুব বেটার লিখবে। ওটা ১ টা উপন্যাস, ২ টা হুম উপন্যাস, তারপর ও ড্রেন আউট তারপর হয়ে যাবে। রাইট ও আর মার্কেট, সুতরাং ওকে নিয়ে চিন্তা করার কিছু নাই। হুম এমন অনেক রাইটার আছে যে তার জীবনের গল্পটা খুব সুন্দর লিখছে। হুম তারপর আসলে তার হুম আসলে সাহিত্য মান অতখানি না। হুম তো আসলে তাকে নিয়ে চিন্তা করার কিছু নাই। কিন্তু এটাও সত্যি যে একটা প্রকাশক যদি একটা সেলিব্রিটির গল্প নিয়ে ও যদি টাকা কামাইতে পারে, ও আরো ১০ টা রাইটারের পিছনে টাকাটা খরচ করতে পারবে। সো আমি এইটাকে কোনোভাবে খারাপভাবে দেখি না। এটা খারাপভাবে দেখার কোনো জায়গা নাই। কারণ একটা প্রকাশক যদি প্রফিট না করে, ও আপনার বইটা কেন ছাপবে? যে বইটা ও জানে যে এই বইটা ভালো, কিন্তু আমার এই বইটা বিক্রি হবে না আমার অতখানি। বুঝতে কিন্তু ওর পারছি কাছে যদি টাকা থাকে, ওই বইটা ছাপতে কার্পণ্য করবে না। হুম ও জানে যে এটা আমাকে intellectually অনেক বেশি হাইট দিবে। প্লাস আমি হচ্ছে এই বইটা অ্যাওয়ার্ড নিয়ে আসবে। প্লাস এই ধরনের জিনিসপত্র আছে। আমাদের মেক্সিমাম অ্যাওয়ার্ড বায়াসড। সো সেটাতে যাচ্ছি না। কিন্তু এই জিনিসটাকে আমার মনে হয় যে আমরা আসলে সবসময় নেগেটিভ সাইডটা দেখি। হুম পজিটিভ সাইডটা দেখি না। পজিটিভ সাইডটা দেখলে আবার এটাও সত্যি কনটেন্ট ক্রিয়েটররা এই পরিমাণ স্ট্যান্ডবাজি করে যেটা আসলে দৃষ্টিকটু হয়ে যায়।
ভয়ানকভাবে দৃষ্টিকটু হয়ে যায়। যে এরা নির্লজ্জের মতো মার্কেটিং করা শুরু করে, এই করে। কারণ ওরা তো রাইটার না। ও আসছে, ও জানে যে আমার এখান থেকে সেল হইলে আমি বেঁচে গেলাম। হুম। এখান থেকে আমি এতগুলো টাকা নিয়ে চলে যাব। এটা প্রোডাক্ট হিসেবে ট্রিট করে প্রোডাক্ট এটাকে। হিসেবে ট্রিট করে। রাইট। এখন তুমি কখনো প্যাশনেট কাজ আর হচ্ছে এমনি আমি করতে আসছি জবের মতো করে, যেটা বললাম বাংলা একাডেমির কথা ওই কারণে বলতেছিলাম। হুম। বাংলা একাডেমি এফোর্টটাই দেয় না মেলাটাকে যে আসলে সুন্দর করে অর্গানাইজ করা যায়, মেলাটার যে একটা সুন্দর ডিজাইন হইতে পারে, প্রত্যেকটা দোকানের মাঝখানে যে একটা স্পেস হইতে পারে, মানুষ হাইটা হাইটা ক্লান্ত হয়ে যায়। রাইট। আরে ভাই, তুই প্রত্যেকটা 2টা স্টল গায়ে গায়ে লাগাইতেই হবে, এই ফর্মুলা কে দিছে? হুম। একটু শুধুমাত্র বসার জায়গা প্যাভিলিয়ন রাখতে ছাড়াই, পারে। হ্যাঁ, হুম। পিঠে পিঠে 2টা বেঞ্চ লাগায় রাখলে ওই যে রাস্তাটা মানে এতখানি চওড়া করে, তাহলে আরো 1 ফিট 2 ফিট ছাড়া দিয়ে মাঝখানে যে ওই বেঞ্চ বসাই দিলে মানুষ এসে বসতেও পারে, মানুষ হুম। আরামসে বই দেখতে পারে, আর হাঁটাচলা করতে পারে। আমরা কখনোই বাংলাদেশের ম্যাক্সিমাম সেলস পলিসির অবস্থা খুব বাজে। আমরা কখনো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন নিয়ে চিন্তা করি না। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন যেদিন আমরা চিন্তা করা শিখবো, আমাদের সেল দেন অ্যান্ড দেয়ার 3 ডবল হয়ে যাবে। কারণ আল্টিমেটলি প্রোডাক্ট যে ইউজ করতেছে সে যদি হেল্প না হয়, সে সেকেন্ড টাইম ওই প্রোডাক্ট কিনবে না। এবার মেলা তো ম্যাক্সিমাম মানুষ ওই যে হাবিজাবির কারণে বয়কট করছে। আরেকটা জিনিস তুমি খেয়াল করছো, সেটা হচ্ছে ইদানিং পিডিএফ আকারে বই বিক্রি হচ্ছে। যে কোনো বই, একটা তো লিটারেচারে ভালো ভালো বই, হুম। আর একটা হচ্ছে যে প্রবলেম সলভিং হুম। বই। সো প্রবলেম সলভিং বই আসলে নেসেসিটির জন্য আসে। হুম। হুম। প্রয়োজন তো থেকে। তো তো আহ, যার আসলে অফিসের 12 ঘন্টা 13 ঘন্টা করে আসার পর বই পড়ার ক্ষমতা নাই বা এই করার নাই, তো ও আসলে কি করবে? ওর তো আসলে মোবাইলে একমাত্র ভরসা। রাইট। হ্যাঁ, সো ও দেখতেছে আমি যে অফিস থেকে বাসায় যাচ্ছি এর মাঝখানে এই যে আমার এই প্রবলেমের এই বইটা 50 পেজের, হুম। আমি আজকে 10 পেজ পড়ি, কালকে 10 পেজ পড়ি, এরকম করে 5 দিনে আমি শেষ করে ফেলি। হুম। বা আরেকটা সলিউশন আসছে অডিও বুক, আমি শুনতে যাই। ওকে, ওকে, ওকে। সো এইটাকে আমি খারাপভাবে দেখি না। আমার ওকে। নিজের ব্যক্তিগতভাবে আমার ইবুকের চেয়ে আমার কাছে লাগে, পেপার বুক ভালো পেপার বুক লাগে। ভাল লাগে। কিন্তু ইবুকও আমার পড়া হয় না তা না। ইবুক হুম। যেমন হচ্ছে রাতের বেলা আমার না পড়লে ঘুম আসে না। সো আচ্ছা। আমার ওয়াইফের হচ্ছে আবার আলোতে প্রবলেম হয়। ও সো আচ্ছা। আমি মোবাইলে স্ক্রল করে বুঝতে বই পড়ি। পেরেছি। আচ্ছা। সো এটা আসলে প্রত্যেকটা জিনিসই তো আমরা তো কয়েক বছর আগে কখনো ভাবি নাই যে ক্যামেরা, ঘড়ি, হুম। বই সব এক জায়গায় চলে সব আসবে। এক জায়গায় চলে আসবে। রাইট। সিনেমাও আমি আসলে একটা আমার মতো পার্সোনাল জায়গায় দেখতে পারবো। একসাথে ফ্যামিলির সাথে বসে টিভি দেখা লাগতেছে না। টিভি তো ডাইং হয়ে যাচ্ছে হ্যাঁ, এই টিভি ডাইং কারণে। হয়ে যাচ্ছে। সো YouTube এ আমি আসলে ফুল ফিল্ম দেখতে পাচ্ছি, বা আমি একটা স্ট্রিমিং করতে পারছি। চরকি হোক, Netflix হোক, Amazon Prime হোক। আমরা এটা করতে পারতেছি। হুম। এটা তো আমাদের চিন্তা আসে না। কত কিছু খেয়ে ফেলছে এটা। হুম। সো বই কেন খাবে না? তো বইও খাচ্ছে। আচ্ছা, আচ্ছা, রাইট। সো রাইট। ভালো বলছো, বই কেন খাবে না, সবই খেয়ে ফেলছে। তোমার সিনেমা বানানোর ক্যারিয়ারটা। হুম, এটার একটা গল্প আমার মনে আছে। আমি সেখান থেকে যদি শুরু করি, তোমরা একটা কোর্স করতে বা একটা ট্রেনিং করতে ঢাকায় আসছিলা। হ্যাঁ, এই সেলিব্রিটি লাইভ ওয়ার্কশপ যেটা হ্যাঁ, বললাম একটু হ্যাঁ, আগে। এই পর্যন্ত আমি জানি। হুম। আসার পরে যদি সংক্ষেপে বলো যে এটা কিভাবে এই কোর্সটায় জয়েন করছো? ফিল্ম মেকিং এর জার্নি আসলে তারও আগে। হুম। আমাদের একটা কমন ফ্রেন্ড আছে ইশতিয়াক মাহমুদ শাওন। হুম। 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 শাওন হচ্ছে ১ম ঘোষণা দিয়েছিল যে আমি ফিল্ম মেকার হব। তো শাওন আর আমি হচ্ছে ব্যা মনে আছে যে আমরা ফিল্ম নিয়ে প্রচুর আলোচনা করতাম। আমারও ফিল্মের প্রতি অবসেশন ছিল। হুম। কিন্তু শাওন হচ্ছে ১ম ফিল্ম মেকার হইতে চাইছে। হুম। মানে আমি না। হুম। তো শাওন এক জায়গায় খুঁজে বের করলো যে হৃদয় অনির্বাণ বলে একজন বড় ভাই আছে। উনি একটা ওয়ার্কশপ করাচ্ছে। চলো আমরা দুজন ওয়ার্কশপ করতে যাই। তা আমরা ওয়ার্কশপ করতে গেলাম সুন্দর মতো। শাওন যেহেতু যাচ্ছেই করতেছে। তো শাওন তখন মনে হয় খুলনা ভার্সিটিতে না, তখন আমরা খুলনা ভার্সিটিতে ভর্তি হয়নি। না, হয়নি। হ্যাঁ, হুম। সো তখন আমরা গেছি। যাওয়ার পর ওই ওয়ার্কশপ করতে আমরা জানলাম যে হৃদয় ভাইয়ের একটা বাবা হচ্ছে খুলনা ফিল্ম সোসাইটির সভাপতি। শাওন তখন ভার্সিটিতে ভর্তি হয়ে 35 মিলিমিটারে চলে গেল। হুম। আমি খুলনা ফিল্ম সোসাইটি করা শুরু করলাম। খুলনা ফিল্ম সোসাইটি করা অবস্থায় আমি হচ্ছে ২০০৯ এ মনে হয়, আমি মনে হয় ১ম শর্ট ফিল্ম বানাইলাম। ওই যে এই থেকে বিপ্লব একটা অ্যাক্টিং করছিল এটাই। বিপ্লব মেইন ক্যারেক্টার ছিল। সো আমাদের কমন ফ্রেন্ড। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ। সো ওইটা হচ্ছে শুট করলাম। ওইটা শুট করার পর তারপর যখন আসলে আম ওই শর্ট ফিল্মটাই বেসিক্যালি জমা দিছিলাম হচ্ছে ইতে, ডেইলি স্টার সেলিব্রিটি লাইভ। ওরা হুম। ওইটা দেখে আমাকে সিলেক্ট করছিল। খুলনা ও! থেকে আমরা ৫ জন দিছিলাম মনে হয়, ৪ জন সিলেক্ট এটা হয়েছে। কিন্তু একটা বড় এটা ব্যাপার। অনেক, অনেক বড় ব্যাপার। সারা রাইট। বাংলাদেশ থেকে ইতে, এবং এই ৪ জন লাস্ট ৩০ জন পর্যন্ত টিকছিল। হ্যাঁ। কয়েকটা স্ল্যাব ছিল যেন হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। একটা হ্যাঁ, ফার্স্ট সেগমেন্টে যারা টিকবে তারা সেকেন্ড সেকেন্ড সেগমেন্টে সেমিস্টারে যাবে। এরকম ইতে করে ডেইলি হুম। স্টার সেলিব্রিটি লাইফেরও, এবং এত সুন্দর ওয়ার্কশপ মনে হয় পরেরগুলাও হয় নাই। আচ্ছা। ওটাতে টিচার ছিল কে? তারেক মাসুদ। হুম। ওটাতে হচ্ছে নুরুল আলম আতিক, হুম। মেজবাহুর রহমান সুমন। সুমন ভাইয়ের সাথে আমার ওখান থেকেই পরিচয়। আচ্ছা। মেজবাহুর রহমান সুমন, অমিতাভ রেজা, হুম। সো আম হচ্ছে রতন পাল হুম। সাউন্ডের, হুম। আ রঞ্জন রাব্বানি যে প্রোডাকশন ডিজাইনারের।
রাশেদ জামান সিনেমাটোগ্রাফিতে। আচ্ছা 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 মানে বাংলাদেশের হাই এন্ডের যত লোকজন আছে, সবাই যারা ছিল। বেস্ট হুম। ওই সেক্টরে, তারা হচ্ছে ইতে। এবং ওই ওয়ার্কশপের মাঝখানে তারেক মাসুদের মৃত্যু সংবাদ শুনছিলাম ও আমরা। আচ্ছা আচ্ছা এবং আচ্ছা আচ্ছা। তারেক মাসুদের সিনেমায় তুমি জানো কিনা জানি না, আ বা কাগজের ফুল বলে ওনার একটা সিনেমা বানানোর কথা ছিল। এটার মেইন কাস্ট কিন্তু ইশতিয়াক ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইশতিয়াকের অ্যাক্টিং করার কথা ছিল। মানে যে ফিল্ম হুম হুম মেকার হুম ১ম হুম আমার হুম কথা হুম বলছে, হুম, শাওন বুঝছি। আরকি। ইশতিয়াক মোহাম্মদ শাওন। ওর হচ্ছে করা ছিল। তো ওই ওয়ার্কশপটা করার পর ওখান থেকে আসলে আমার সুমন ভাইয়ের সাথে পরিচয়। বুঝতে পারছি। সুমন ভাইয়ের সাথে পরিচয়, সুমন ভাই হচ্ছে সুমন ভাইয়ের সাথে আমরা একটা ওই ওয়ার্কশপে একটা পার্ট ছিল যে সুমন ভাই আমাদের সুপারভাইজার থাকবে, আমরা একটা সিনেমা বানাবো। হুম। তো আমাদের আলাদা, আলাদা সিনেমা বানানোর কথা ছিল, কিন্তু আমি, ধীমান আর হাসান ভাই বলে একজন ছিল। আমরা ৩ জন মিলে ডিসিশন নিলাম। আরো আমাদের লোকজন ছিল, কিন্তু ওরাও তো রেগুলার ছিল না। আরো কল্লোল ভাই ছিল, হুম। তারপরে ওইদিকে মাসুদ ভাই ছিল। এরা এত রেগুলার ছিল না। আমি, হাসান ভাই আর ধীমানই রেগুলার ছিলাম। তো আমরা ৩ জন মিলে ডিসিশন নিলাম যে আমরা আলাদা, আলাদা সিনেমা বানাবো না, আমরা একটা সিনেমা বানাবো। হুম। সো ধীমান একটা গল্প ওয়ার্কশপের সময় আমরা ডেভেলপ করছিলাম। ওই গল্পটাই পিক করলাম। আমি স্ক্রিপ্ট করলাম, আমি, ধীমান আর হচ্ছে হাসান ভাই পরে আসছিল। আমরা ৩ হুম। জন মিলে স্ক্রিপ্ট করলাম। করার পর শোন ভাইকে দিলাম। শোন ভাই বলছে যে, "হ্যাঁ, গল্পটা ভালো হইছে, গল্পটা সুন্দর আছে।" শোন ভাইও কিছু চেঞ্জ করলেন। হুম। করার পর আমরা ওটা শুট করলাম। শুট করতে যেয়ে আসলে শোন ভাইয়ের আ কাছ থেকে অনেক হেল্প পাইলাম। শোন ভাইয়ের কিছু ওকে। বিজ্ঞাপনও আমরা ইন দ্য মিন টাইম শুট করছিলাম। করে আমার আসলে ১ম প্রফেশনাল শুটের অভিজ্ঞতা উনার কাছ থেকে। আচ্ছা। সো ওইটা করতে, করতে শোন ভাইয়ের এডি হিসেবে কিছুদিন কাজ করলাম। করার পর আমি আমার হচ্ছে তখনও আমার গ্র্যাজুয়েশন ঝুলেছিল। আচ্ছা। তো আমার মনে হলো যে গ্র্যাজুয়েশনটা শেষ করে আসা দরকার। গ্র্যাজুয়েশন শেষ করলাম, তারপর ঢাকায় আসলাম। ঢাকায় এসে সুমন ভাইকে আর জয়েন করলাম না। জয়েন করলাম হচ্ছে শারাফ আহমেদ জীবনকে। ওকে। জীবন ভাই হচ্ছে অ্যাক্টর, ওই যে হুম। আ এখন তো উনাকে সবাই চেনে যে কি হ্যাঁ, যেন নাম? জীবন, জীবন ভাই হ্যাঁ, ওই ভেরি যে ফেমাস। হ্যাঁ, ওই যে কি যেন ব্যাচেলর পয়েন্ট তো ব্যাচেলর ছিল। পয়েন্ট, হ্যাঁ, কি হুম, যেন হুম, নাম হুম। বলে উনাকে। হ্যাঁ, হ্যাঁ। জীবন ভাই ওই যে আমার ওয়েব সিরিজেও অ্যাক্টিং করছে। অগোছালা বলে আমি একটা ওয়েব হুম, সিরিজ হুম, হুম, বানাইছি। হুম। ওইটাতে উনি অ্যাক্টিং ভেরি করছে। ফানি, ফানি ম্যান আরকি। হ্যাঁ, হ্যাঁ। খুবই উনি তো মজার। শুনে উনার সাথে আমার সম্পর্কও খুব ভালো। উনি হুম, আমাকে এই যে ২ দিন ৩ দিন আগেও ফোন দিছিল। হুম, এমন একটা কাজে। তো উনি হচ্ছে জীবন ভাইকে জয়েন করলাম। জীবন ভাইয়ের ওখানেও কেন জানি আমি মানে জীবন ভাইয়ের কাছ থেকে একটা অ্যামেজিং জিনিস আমি শিখছি। হুম। অ্যাক্টর কি করে ডিল করে বা হ্যাঁ। অ্যাক্টিং কি করে, উনি কিন্তু অনেক অ্যামেজিং। সিনিয়র তো, উনি তো অনেক সিনিয়র। অনেক সিনিয়র, কিন্তু দেখলে বোঝা যায় না। বোঝা যায় না। উনি খুব জিম-টিম করে এখন আরো শুকায় হ্যাঁ, গেছে। সো উনি হচ্ছে বোরহান ক্যারেক্টারটা। বোরহান। আমি নাম মনে হ্যাঁ, করতে পারতেছিলাম না। রাইট। সো মা উনি হচ্ছে উনাকে জয়েন করলাম। উনি হচ্ছে আ তখন মনে হয় বাংলাদেশ আইডলের একটা বিজ্ঞাপন ছিল। আ জীবন ভাইয়ের ওখান থেকে করতে, করতে জীবন ভাইয়ের সাথে আ আমার মনে হলো যে জীবন ভাইয়ের কাছ থেকে যাই করতেছিলাম, প্লাস আমার একটা ফ্যামিলির ইস্যু হয়েছিল। আমি জীবন ভাইকে ছেড়ে দিলাম। ছেড়ে হুম, দেওয়ার পর তারপর আমি শুধু লেখালেখিতে ফোকাস করছিলাম। ওকে। আমার বই ছাপা হইলো। হুম, প্লাস হচ্ছে উন্মাদের এগুলা লেখা শুরু করলাম। সো আমি একটা চাকরিও নিলাম হুম, একটা এড ফার্মে। হুম, সো ওখানে লেখা শুরু করলাম। তারপর ইচ্ছে টানা শুরু হইলো। এই লেখালেখিতে ফোকাস করতে, করতেই দেখলাম যে হইছে। তারপর ওই যে বললাম যে অনির্বাণের জন্যে হুম, আ আ অনম ভাইয়ের ওখানে ওইটা লিখতে, লিখতে অনম ভাই আমাকে বলল যে, "তুমি আমার চিফ করো।" হুম, তো আমার ইচ্ছা ছিল দেবীতে চিফ করা। ওকে। তো অনম ভাই আমারে বলল যে, "না, তুমি যদি দেবীতে চলে যাও তাহলে তো আমার এই যে অনির্বাণ-টনির্বাণ এগুলো কে বানাবে? বা এগুলো দেখবে কে? আমি তো ওইদিকে আমার লোক আছে। তুমি এটা করো।" আমি হুম, বললাম, হুম, "আচ্ছা।" দাদা আমারে অসম্ভব ভালোবাসে হুম, এখনো, হুম, এখনো। উনি আমাকে ভয়ানক পছন্দ করে। কেন করে I don't know। আমি উনার সাথে খুব যে ভালো করছি তাও না। কিন্তু উনি আমাকে খুব পছন্দ করে। হুম, সো আমরা ওইটাই করলাম। সো অনম ভাই হচ্ছে আ তারপর ওখানে অনেকদিন এডি করলাম। তো এডি করার পর তারপর একটা সময় অনম ভাইয়ের কাছ থেকে বের হয়ে আমার মনে হলো যে আমি আর কারো এডিট করব না। হুম, আমার যা মানে এট লিস্ট বাংলাদেশের মেকারদের বেস্ট কয়েকজনকে আমি অলরেডি করছি। যেমন হুম, সুমন ভাইয়ের কাছ থেকে আমি কি করে আর্টিস্টিক্যালি সিন ডিল করতে হয়, লেন্সিং কিভাবে হয় এগুলো শিখছি। রাশেদ ভাইয়ের কাছ থেকে শিখছি। জীবন ভাইয়ের কাছ থেকে অ্যাক্টিং ডিল করতে হয় কিভাবে শিখছি। আর অনম ভাইয়ের কাছ থেকে শিখছি গল্প কি করে বলতে হয়। উনি হুম, কমার্শিয়াল রাইটিং এ উনি বেস্ট বাংলাদেশের। হুম। উনার আশেপাশে কেউ না। আয়নাবাজি উনার লেখা। ও ওয়াও! সো আম দেবীর স্ক্রিপ্টটা উনার। সো উনি যখন করল তখন উনার কাছ থেকে করার পর আমার মনে হয় যে আমি ডিরেকশন দিতে চাই। এবং আল্লাহর রহমত ঠিক ২-৩ মাসের মাথায় আমি একটা হচ্ছে ছোট বিজ্ঞাপন পাইলাম। তারপর একটা ওবিসি পাইলাম। হুম, তারপর এগুলো করতে, 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 করতে একটা সময় হচ্ছে ওই যে আমার মনে হলো যে না, আমার বড় কাজ করা উচিত। হুম, যেটা ৪০ মিনিটস বা এরকম লেংথ এর। তখন হচ্ছে আমার কাছে অত টাকা ছিল না। গ্রাফিক নভেল যেটা করছিলাম ওখান থেকে পাইলাম মনে হয় ৳১,২,০০,০০০। আব্বার কাছ থেকে ধার করছিলাম ৳২,০০,০০০। "আব্বা কি জন্য নিবা?" অনেকগুলা কোয়েশ্চেন। তা আমি বললাম যে নাটক বানাবো। "নাটক কেন বানাবা?" তা আমি বলছি যে, "আমি কি জন্য গেছিলাম ওয়ার্কশপে বা আমি করি কি? ফিল্ম মেকিং করতে চাও, তাহলে নাটক কেন বানাবা?" ও! তা আব্বা যে ফিল্ম মেকিং নাটকের পার্থক্য জানে এটাই আমি জানতাম না। ও! তো আমি বলছি যে, "বানাবো এখন কি করব? তুমি দিবা কিনা?" তারপর বলল যে, "ঠিক আছে নিয়ে যাও। কিন্তু ফেরত দিতে হবে।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে দিব।"
তারপর না আমি লিটারালি দিছি। হ্যাঁ। সো তারপর যেটা হচ্ছে যে নাটক তো বানাই ফেলছি। এখন আমি তো জানতাম না যে চ্যানেলগুলোতে এক ধরনের সিন্ডিকেট আছে। এরা সহজে আমার মানে কোটি, কোটি নাটক জমা হয়, ওরা দেখেও না, ফেলাই দেয়। হুম। এখন আমি তো খুব পেরেশানিতে যে নাটক তাহলে সেল করব কি করে? আব্বার কাছ থেকে তো টাকা নিয়ে টাকা রাখছি। নিয়ে আসা হইছে। আমাদের একটা কমন ফ্রেন্ড আছে সুমন সরকার, চিনো? হ্যাঁ, 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 ডিওপি, ওই যে হ্যাঁ, 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 হ্যাঁ। নডরের ডিওপি। হুম। সুমন আমার নাটক ফ্রিতে শুট করে দিছিল। আচ্ছা। সুমন অসম্ভব হেল্প করছে আমাকে। হুম। আমার পুরা ক্যারিয়ার জুড়ে সুমন। আর মেক্সিমাম কাজ সুমনই ডিওপি করে। আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা। সবসময় হুম। মানে ও উম ও হচ্ছে আমার আরেকটা ভাই, এরকম ওকে, বলা ওকে, যায় ওকে। আরকি। হুম। তো সুমন হচ্ছে তারপর হচ্ছে করলো। তারপর আমরা বানাইলাম নাটকটা, করলাম। আমার খরচ হয়েছিল 2,70,000। এনটিভিতে আমরা হচ্ছে আমার এক বন্ধুর বস ছিল। হুম। যে হচ্ছে পলিটিক্যালি এনটিভির সাথে কানেক্টেড। ও আচ্ছা, 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 তো আচ্ছা। এনটিভিতে নাটক জমা মানে তখন বিশাল ব্যাপার। হুম, তাহলে তো তো ভালো। তো হ্যাঁ, কারণ এনটিভি হচ্ছে একদম পুরা করে নেয়। তো উনি জাস্ট ফোন দিয়ে দিল যে আপনারা দেখেন। হুম, তারপর হচ্ছে আম আমরা হচ্ছে আলফ্রেড খোকন ভাই ছিল মনে হয় সম্ভবত। আর তখন কামাল ভাই বেঁচে ছিলেন। হুম, খোকন ভাই বলল যে, "আপনি রেখে যান, আমি দেখব। যদি ভালো হয় তাহলে আমি কামাল ভাইকে দেখার ব্যবস্থা হুম, করব।" খোকন ভাই দেখে খোকন ভাই বলল, "আপনার নাটকটা আমার ভাল লাগছে।" খোকন ভাই যেরকম করে বলে হুম। আরকি। "আমি কামাল ভাইকে ব্যাপারটা পাস করে দিচ্ছি।" ওকে। কামাল ভাই হচ্ছে ডেঞ্জারাস লোক। তার পছন্দ না হলে সে হচ্ছে এতে এরপর ফোন পাইলাম, কামাল ভাই বলল যে, "সিদ্দিক সাহেব আপনি একটু না সরি পাভেল ভাই কল দিছিল। কামাল ভাই আপনাকে একটু ডাকছে।" তো গেলাম, কামাল ভাই দেখে বলল যে, "আপনার নাটকটা খুব ভালো। কিন্তু আমার ২ টা ৩ টা সিন নিয়ে অবজেকশন আছে। সেটা হচ্ছে একটা মাতালের মতো একটা সিন আছে।" উনি আবার খুবই এথিক্যাল মানুষ। ও। সো এরকম মদ খাওয়ার মতো। আমি বলছি, "ওইটা তো মদ খায় নাই।" তো বলছে যে, "কিন্তু আমার কাছে মনে হচ্ছে। আপনি ওটা চেঞ্জ করুন।" আমি বলছি, "না।" তো তখন উনি বলছে, "আপনি দেখেন আবার।" উনি আবার চালায় দেখলো। দেখে বলল যে, "না ঠিক আছে। আচ্ছা। সমস্যা নেই।" আরেকটা কারেকশন ১ম দিছিল ১ম যেটা বার আমারে হচ্ছে। চেঞ্জ করে দিতে বলছিল, আমি হুম। করি নাই। আমি শয়তানি করে করি নাই। আমার কাছে মনে হইছে আমি করব না। হ্যাঁ। তারপর হচ্ছে উনি বলল যে, "আপনি তাহলে একটা ভালো বেটার সাউন্ড এ আমাদের একটু দিয়ে দেন।" আমি বললাম, হুম, "আমি সাউন্ডের কাজ করতেছি।" বলল, "আমাদের এখানে তো দেয়ার নিয়ম হচ্ছে পুরাটা কমপ্লিট হয়ে গেলে।" আমি বলছি, "আপনি সাউন্ডে তো প্রবলেম পান নাই?" বলছে, "না।" বলছে, "কিন্তু আমি এর চেয়ে একটা বেটার একটু সাউন্ড দিয়ে আমি বেটার। রেন্ডার করে দিচ্ছি।" তো দিলাম, কিন্তু ওরা হচ্ছে আমাকে বলল, "আমি তো 2,70,000 দিয়ে নাটক কিনি না। আমরা 1,90,000 দিয়ে নাটক কিনি। আর হচ্ছে কি যেন খরচ আছে ওটার জন্য টাকা কাটা লাগে।" আমি কি বলব? আমি বললাম, "ঠিক আছে। আমার তো অত অপশনই নাই নাটক বেচে।" হ্যাঁ। কিন্তু ওই নাটকটা যাওয়ার পর আমি হচ্ছে intellectually অনেক জায়গা থেকে রেসপন্স পেয়েছি। হুম। অনেক জায়গা শুরু থেকে। হয়ে গেল আরকি। এবং এনটিভি স্টার্ট হয়ে থেকে গেল। ওই নাটকটা হচ্ছে মেইল ১ম আলোর জন্য জমাও দিছিল। ও আচ্ছা, তো আচ্ছা, ৩ টা আচ্ছা, নাটক আচ্ছা। জমা দিছিল। হুম, তার হুম, ভিতরে হুম। ওইটা একটা ছিল। আমাকে আচ্ছা। খোকন ভাই ফোন দিয়ে বলছিলেন যে, "আপনি জমা দিয়ে আসেন বকুল হুম, ভাইয়ের কাছে।" আচ্ছা। তো আমি জমা দিতে গেলাম। এই নাটকের পরে আসলে আমার ক্যারিয়ার ঘুরে গেছে। হয়ে তখন গেছে। আসলে আমাকে স্ক্রিপ্ট রাইটিং এর জন্য নক দিছে। আমাকে বানানোর জন্য। আমাকে নাটকের ডিরেক্টররা, প্রোডিউসাররা এখনো খুঁজে। হুম, কিন্তু আমি তো নাটক বানাবো না। আমি ওটিটির কাজ করি। সো ওটিটিতে কাজ করার পর আসলে নাটক বানাতে গেলে একটু টাফ হয়ে যায়। কারণ ওটিটি এক ধরনের ফ্রিডম দেয়, এক হুম, ধরনের একটা হুম, ছোট্ট হুম, হুম, একটু, হুম, একটু লুজ এন্ড বাজেট দেয়। যেটা হুম। আসলে করা যায়। যদিও আমি আজ পর্যন্ত ওটিটির কোনো কাজ করে প্রফিট করতে পারি নাই। কিন্তু সবাই পারে। আমি পারি নাই কেন হুম, জানি। আমার খরচ হয়ে যায়। তো আমার এক্সিকিউটিভ প্রোডিউসার এটা ভালো বলতে পারবে, শুভ্র। সো যেটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে ওটিটি একটা বাজেট দেয়, যেই বাজেটটা দিয়ে আসলে ঠিকঠাক জিনিসটা বানানো যায়। ওটা ফিল্মের হুম, মতো হবে না, হুম। কিন্তু ফিল্মের লুকটা দেয়া যায়। সো আমার যেকোনো কাজ তুমি ওপেন করে দেখলে মনে হবে যে ফিল্মি লুক। রাইট। যেটা ওটিটিতে খুব কম মানুষের আছে। তো যে কারণেও আ মেইল বোথুলান নমিনেশন গুলা অনেকগুলা। আমি এখন পর্যন্ত যতগুলা কাজ করছি আল্লাহর রহমতে সবগুলা নমিনেটেড হইছে। যাক। সো এটা একটা বড় পাওয়া আল্লাহর। সেদিক আমরা একদম শেষের দিকে চলে আসছি। হুম। লাস্টে তোমার এই মুহূর্তে তোমার হচ্ছে ভবিষ্যৎ প্ল্যান বা এখন তুমি কি করতে চাও? এটা জানতে চাই আরকি। ভবিষ্যৎ প্ল্যান মানে এখনো তো ওই একটা অ্যাম্বিশনই কাজ করতেছে, সিনেমাটা বানাইতে চাই। আচ্ছা। বাজেটে হচ্ছে না। ওইটা একটা ইস্যু। সো তুমি কি এখন একটা নিজে একদম প্রপার একটা ফুল সিনেমা বানাতে হ্যাঁ, আমি চাও? একটু কমার্শিয়াল আর্টিস্ট ব্লেন্ড এ একটু কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা বানাইতে চাই। আচ্ছা। যেটা আসলে এটা নিয়ে কি তুমি কিছু বলবা যে কিভাবে বানাতে চাও? বা তোমার কি, কি সাপোর্ট দরকার? আমার আসলে টাকাটাই দরকার। কারণ আমার তো টিম আছে। আমি তো হুম, বিজ্ঞাপন বানাইছি, ওটিটি বানাইছি। আমার ফুল টিম আছে। ওকে। আমি তো মার্কেটে আননোন কোনো ক্যারেক্টার না। আমাকে সবাই হুম, চিনে। আমাকে প্রোডিউসও করতে হচ্ছে। তুমি হুম, খুব ভালো করে জানো। তোমার হুম, সাথে হুম, এটা হুম, আলাপ হুম, হুম, হইছে হুম, যে হুম, আমাকে আসলে ১.৫ কোটি টাকা পর্যন্ত বাজেট দিতে হচ্ছে। আমি হুম, চাচ্ছি ২ থেকে ২.৫ এর ভিতরে একটা বাজেট আমার লাগবে। হুম, ২ না সেটা। ২.৫ এর ভিতরে একটা বাজেট লাগবে। কিন্তু আমি খুবই অনেস্ট মানুষ। আমার হুম, যদি ২ কোটি না লাগে, আমি সেই টাকাটা ফেরত দিয়ে দিব। ওকে। এমন না যে আমি টাকাটা আমার কাছে নিয়ে আমি মেরে খাবো। হুম, এরকম না। ইভেন আমি আমার এক্সিকিউটিভ প্রোডিউসার নিয়ে একজনকে এরকমও প্রস্তাব দিছি, টাকাটা আপনি কমপ্লিটলি আপনি ডিল করেন। হুম, আমি একটা ছোট্ট অ্যামাউন্ট এর রিমুনারেশন নিবো আর আমি প্রফিটের শেয়ার নিবো। ওকে। আমাকে আপনি একটা প্রফিটের শেয়ার দিয়েন। আমি যেটা দিয়ে যেটা আসলে আমার সিনেমা ওয়ার্ক করলে তো আপনাকে দিতে হবে। হুম, হিট করলে আপনাকে দিতে হবে। আদারওয়াইজ তো আপনাকে টাকা দেয়া লাগতেছে না। হুম, আমার টাকাও আমি কম নিচ্ছি।
কেন? কারণ হচ্ছে আ ব এইটা আসলে ৳১.৫ কোটি সিনেমা বানানো সম্ভব না, দ্যাটস নট ট্রু। অবশ্যই সম্ভব, ভালো সিনেমা বানানো সম্ভব। কিন্তু আমি যেই সিনেমাটা বানাইতে চাই, সেই সিনেমাটার যে লুক, ওইটা হুম, অ্যাচিভ করতে গেলে এই টাকাটা দেয়া লাগে। ওকে। এই টাকাটা লাগে। এখন এইটা একটা আ আমি ১ম সিনেমাটা বানাই ফেললে আমার পরবর্তী সিনেমার জন্য প্রোডিউসারের অভাব হবে না। রাইট, আই রাইট, নো। রাইট। এইটা ১ম সিনেমাটা সবার জন্যই টাফ। এটা হুম, আমার জন্যও টাফ। কিন্তু আমার জন্য টাফ হইতো না। আমি যদি ৳১.৫ কোটি একটা গল্প নিয়ে বলতাম যে, "ভাই চলেন হুম, বানাইতে যাই।" হুম, কিন্তু হুম, আমি হুম, ১ম সিনেমাটা আমার যেটা হওয়া উচিত, হুম, যেটা আমি ভাবছি, ওইটা যেটা বানাইতে চাই, ওইটার জন্য আসলে ৳২ থেকে ৳২.৫ কোটির ভিতরে বাজেট লাগবে এবং এটা আমি পাবো। হুম, ইটস নট লাইক যে আমি পাবো না। রাইট, আল্লাহ কোত্থেকে আমারে সবকিছুই মিলাই দিছে। আমি একটু পাইছি, একটু লেটে পাইছি। রাইট। কিন্তু আমি সবসময় সবকিছু পাইছি। যাক, আলহামদুলিল্লাহ। না, আমার তোমার জন্য শুভকামনা। আমরা আশা করি খুব শীঘ্রই তুমি এই কাজটা কমপ্লিট করতে পারো। যা রিসোর্স তোমার মার্কেট এবং সোসাইটি থেকে প্রয়োজন, সেটা তুমি পেয়ে যাও। এবং আমরা একটা দারুণ একটা কিছুর অপেক্ষায় থাকলাম। ইনশাআল্লাহ, ঠিক ইনশাআল্লাহ। আছে। তো আজকে দর্শক এই পর্যন্তই। আ আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। বিশেষ করে স্ক্রিপ্ট রাইটিং এর ব্যাপারটা আমার মনে হয় অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে হয়তো দেখা হবে অন্য কোনো পডকাস্টে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।